সানডে স্পেশাল মক টেস্ট পার উইকে চলবে, ঠিক আছে? আর যারা ইউটিউবে দেখছো ফ্রিতেও এটা তোমরা পাবে প্রত্যেক উইকে। টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে জয়েন্ট হয়ে যাও, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কও দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। যদিও বা হোয়াটসঅ্যাপ গ্রুপ মনে হয় ফুল দেখাচ্ছে, আমি দেখলাম। তো টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানেও কিন্তু উইকলি কিছু না পেলেও অন্তত সানডে স্পেশাল মক টেস্টটা পাবে, যেটা আবার স্টার্ট করেছে, এটা 2 নম্বর সেট চলছে। আর সলিউশন ভিডিও পেয়ে যাবে। চলো এইবার তোমরা দেখি, আশা করি করেছো, একটু আমরা অ্যানালাইজ করবো এইবার কোশ্চেনগুলো। তো সানডে স্পেশালগুলো দেখো, তোমাদের একটা কথা বলি, পেইডে তোমরা পড়ছো ভাই, প্রেশার তো ধীরে ধীরে আমি বাড়াবো, তাই না? এরপরে গিয়ে কেপি কনস্টেবলে যারা মেন দেবে, ঠিক আছে, তাদের ব্যাচটা ফুললি আলাদা হয়ে যাবে। তারপরে নিউ কনস্টেবল মানে কি নিউ ভ্যাকান্সির জন্য তাদের ব্যাচটা ফুল আলাদা হয়ে যাবে। যখন নিউ ভ্যাকান্সির ওটা, তখন আবার যারা দেখো এখন যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু এগিয়ে আছো, হ্যাঁ, তারা কিন্তু অনেকটা এগিয়ে আছো, কিন্তু পরে যখন আবার স্টার্ট করবো তোমাদের তখন সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তখন কী করবো জানো, তখন চ্যাপ্টার ওয়াইজ উইথ, এখনও শুরু করেছি যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারও দিয়েছি দেবো গতকালকে, তো ওটা আজকে আর সলিউশন করবো না, ওটা আগামীকাল সলিউশন করব, ঠিক আছে? তাই বলে এই নয় যে আগামীকাল কোনো কাজ দেবো না, আগামীকালেরও কাজ থাকবে, ঠিক আছে? চলো, এক দাগের কোশ্চেন কী ছিল, অলিম্পিকের লোগো কয়টি মহাদেশকে চিহ্নিত করে? তো অলিম্পিকের লোগো কয়টি থাকে? 5টি রিং থাকে। অলিম্পিকের লোগোতে আমরা 5টি রিং থাকে, আর 5টি রিং কি 5টি মহাদেশকে নির্দেশ করে। বলা হয়ে থাকে কি, যে হলুদ কালারের যে রিংটা থাকে, সেই হলুদ কালারের রিংটা কি নির্দেশ করে? এশিয়া। এশিয়া হলুদ কালারটাকে বলছে এশিয়া নির্দেশ করে। ভেরি গুড। যে ব্লু কালার বা নীল কালারের থাকে, সেটাই কি বলে? ইউরোপ। ইউরোপ। ভেরি গুড, ইউরোপ মহাদেশ। আর যে লাল কালারেরটা থাকে, আমেরিকা। আমেরিকা। ভেরি গুড। আর যে ব্ল্যাক কালারেরটা থাকে, আফ্রিকা। আফ্রিকা। এটা আফ্রিকা। আর অস্ট্রেলিয়াটা কোন কালার থাকে? সবুজ কালার। সবুজ কালারটাকে অস্ট্রেলিয়া হিসেবে আমরা পরিগণিত করে থাকি। বোঝা গেল? তাহলে এটা অস্ট্রেলিয়া। যারা জানে না তারা জেনে গেলে স্ক্রিনশট করে রাখতে পারো, পরে লিখে নেবে। তবে আমি যখন ক্লাস করাবো খাতা নিয়ে বসবে। নেক্সট চলো, কিছুদিন আগেও মনে হয় এটা আমি বলছিলাম, গৌতম বুদ্ধ সম্পর্কে পড়া ধরেছিলাম। হ্যাঁ বলো। বললাম যে তাহলে যে অ্যানসার কিতে 6 দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে, তাই না? অ্যান্সার কিন্তু 6 দেওয়া কোথায়? এটা তো অপশন এ দেওয়া আছে। ও, অপশানে তো ভুল দেওয়া আছে। ভুল দেওয়া আছে ওইটা একের। একেরই এ কেন হবে? অবশ্যই ডি হবে। অপশান এতে ভুল আছে, এ তো এক দাগে এ ছিল। ও টাইপিং, ওটা লেখার সময় হয়তো হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? একের ডি হবে, ঠিক আছে? আমি ঠিক করে দেবো, চাপ নেই। 2 জায়গায় কী বলছে, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী কোথায়? সারনাথে। ভেরি গুড। এইখানটা একটা কোশ্চেন আসছে, গৌতম বুদ্ধ যে তার বাণী বা ধর্ম প্রচার করলেন, এই ঘটনাকে কি বলে? ধর্মচক্র প্রবর্তনম, সংস্কৃত যদি বলি প্রবর্তন, এটা কিন্তু মনে রাখবে। আর একটা কি আসে, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন তখন সেই ঘটনায় কি বলে? না রে, নির্বাণ মানে তো মারা গেল বাবা। মহাভি নিষ্ক্রমণ, মহাভি নিষ্ক্রমণ বলে, ঠিক আছে? আর যখন মারা গেলেন মহা পরিনির্মাণ। এই টার্মসগুলো মনে রাখবে, ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন। দেখো, এই 1946 সালে তো তোমরা জানো কেন করলো, কারণ 47 সালে ভারতকে শাসন দিতে হবে, তাহলে প্ল্যান যা ছিল ব্রিটিশদের, সেগুলো কী করতে হবে? ব্রেকডাউন করতে হবে। সেই প্ল্যানটার প্রস্তাব কে রেখেছিল? অপশান বি, লর্ড ওয়াভেল কিন্তু এটা রেখেছিলেন। আচ্ছা, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন মন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ মন্ত্রী কে ছিলেন? পরীক্ষা আসে। ক্লিমেন্ট এটলি, একদম ভেরি গুড।
আর যদি হলো গভর্নর জেনারেল তখন কে ছিলেন ভারতবর্ষ যখন স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। চলো নেক্সট। দ্য আর্ট এক্সিবিশন ইজ আ বিগ হিট অ্যান্ড দে মেড আ লট অফ প্রফিট, নো এরর। তাহলে এইখানে কোথায় এরর আছে? আর যদি এরর না থাকে নো এরর। কোন পার্টটায় আছে এরর আর কোথায় কেন এরর? আছে কোথায় আছে? ইসটা আর হবে। ইজটা আর হবে কেন? এমা দ্য এক্সিবিশন, দ্য আর্ট এক্সিবিশন কি প্লুরাল? এই আর্ট এক্সিবিশনকে তুমি গুনতে পারবে? আনকাউন্টেবল নাউন তো। আর্ট এক্সিবিশন কি আনকাউন্টেবল নাউন। দ্য আর্ট এক্সিবিশন একটা তো সিঙ্গুলার রে বাবা, সিঙ্গুলারের জন্য ইজ তো ঠিক আছে, তাই না? ভুলটা ওখানে না। ভুলটা কি দেখো, দ্য আর্ট এক্সিবিশন, যে আর্ট এক্সিবিশন হয়েছিল ইজ এ বিগ হিট, একটা হিট হয়েছিল কি, অ্যান্ড দে মেড আ লট প্রফিট। মানে যে আর্ট এক্সিবিশন হয়েছিল সেটা হিট করে গেছিলো, যার জন্য কি হয়েছে, প্রফিট হয়েছিল তাদের। তাহলে এখানে দেখো, এখানে আছে মেড, এখানে ভি2 আছে, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, এমন কি হয়? তাহলে দুটোই হয় প্রেজেন্টে, দুটোই হয় পাস্টে, কিন্তু এইখানে যে ঘটনা সেটা দেখো পাস্টকে বোঝায়। আর যখন দেখবে একটা প্রেজেন্টে একটা পাস্টকে, অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি কাকে দিতে হয় বলেছিলাম? পাস্টকে, পাস্ট টেন্সটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে ভুলটা এইখানে আছে, এখানে ইজ হবে না, ওয়াজ হবে। যে মেয়েটা বললো ওয়্যার, কীভাবে বললে আমি জানি না, কারণ এক্সিবিশন, একটা আর্ট এক্সিবিশন তুমি কি গুনতে পারবে না অনুধাবন করতে পারবে? যেটা একটা আর্ট এক্সিবিশন অনুধাবন করতে পারবে। তাহলে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন পাই তখন সেটা আনকাউন্টেবল নাউন। আর তারপরে তো আনকাউন্টেবল নাউন হলে তো তোমার সিঙ্গুলার ভার্বই হয়, সেই হিসেবে ঠিক ছিল, কিন্তু এটা পাস্ট আছে মানে দুটোই পাস্ট হতে হবে, তাহলে ওয়াজ হবে। বোঝাতে পারলাম? কমন রুলস। নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, আর এর সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন। এই টাইপের অঙ্ক প্রায়শই আসে, অপশান টেস্ট করবে এইগুলো। তা প্রত্যেকটার গুণফল দেখো, 8 8 4 2 8, 8 8 4 2 8, গুণফল 8 আছে। বলছে সংখ্যাটির সঙ্গে দেখো 18 সঙ্গে 18 যদি যোগ করো, 18 উল্টোকে 81, 81 কি আসবে না, কারণ 18 সঙ্গে 18 যোগ করলে 36 হয়, তাহলে এটা হলো না। তারপরে দেখো 42-এর সঙ্গে যখন 18 যোগ করে, 42-এর উল্টো কি 24, তো যোগ করে তো মানটা বেড়ে যাবে, কিন্তু এখানে 24 হলে যদি মান কমতে হতো তাহলে এটাও হবে না। 81 আসে, 81 দেখো উল্টো করলে 18, তাহলে এদের ডিফারেন্স কি, মানে 18 যোগ করলে কত তো, 81-এর সঙ্গে 18 যোগ করলে কি মানটা আরও বেড়ে যাবে, তাহলে তো কমে যাচ্ছে, তাহলে মানে এটাও হবে না। অ্যান্সার হবে 24। দেখো 24-এর উল্টো কী হয়, 42। বলেছে যোগ করলে 18 যোগ করলে 42 আসবে, দেখো যোগ করলে কিন্তু 42ই আসছে, মানে এটার উল্টো আসে। আসলো কি না? আসছে। তাহলে অ্যান্সার অপশন নাম্বার ডি। তাহলে এটা কী করতে হবে, অপশান টেস্ট। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনটাকে অপশান টেস্ট, কোনটাকে আমার করতে হবে। দেখো, এক মহিলা বলেন, যদি তুমি আমার বয়সকে উল্টে দাও তবে আমার স্বামীর বয়স হবে। ভেরি গুড। আমার স্বামী আমার থেকে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের বয়সের যোগফলের 1/11 অংশ। এটা কি করবে দেখো, বলছে আমাদের বয়সের পার্থক্য মানে বিয়োগফল, আমাদের বয়সের যোগফল, তা তোমরা শিখেছো। তার মানে যোগফল হচ্ছে 11 আর পার্থক্য কত, অনুপাত যদি করি পার্থক্য 1, তাই তো নাকি? এটা বোঝো তো, যোগফলের 1/11 অংশ মানে যোগফল 11, তার মধ্যে পার্থক্য 1। তো যখন যোগফল 11 তখন পার্থক্য 1। আমরা একটা জিনিস শিখে এসেছি যে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার একটা ফরম্যাট কি, এখানে স্বামী বড়, তার মানে স্বামীর বয়স মানে বড় সংখ্যা বের করার ফরম্যাট কি শিখেছি আমরা, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে এখানে যোগফল হচ্ছে 11, বিয়োগফল হচ্ছে 1, তাহলে বাই 2 করলে কত হবে, 12/2 মানে 6। তাহলে স্বামী হচ্ছে 6 অনুপাত, এখানে দেখো মহিলা, মহিলা কি হবে, তাহলে অল্প বয়স মহিলার মানে কম বয়স, তাহলে কম মান বের করতে বা ছোটো মান বের করলে কী করতে হয়, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এখানে 11 থেকে একবার 10 বাই যদি করি তাহলে কত হচ্ছে, 5। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 5 আসছে, এটা আসছে তো। এইবার এখানে তুমি মহিলার বয়স কত, অপশান টেস্ট করে মহিলা 5 দিয়ে মাল্টিপল একটাই আছে, আর দেখার দরকার নেই, এটাই অ্যান্সার। এবার তুমি অপশানগুলো ক্লারিফাই করতে পারো যে 45 অ্যান্সার সঠিক কিনা। দেখো এখানে বলছে এক মহিলা বলেন, যদি তুমি আমার বয়সকে উল্টে দাও, তাহলে এই বয়সকে উল্টে দিলে কত হবে, 54 বছর। উল্টে দাও তবে আমার স্বামীর বয়স হবে, তাহলে উল্টালে 54 হবে স্বামীর বয়স। আমার স্বামী আমার থেকে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের বয়সের যোগফলে 11। একদম ঠিক আছে। দেখো পার্থক্য 11 যদি করো তাহলে কত হচ্ছে, 9 আসবে না, 9 চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু ইজিলি তুমি 45 দেখো, 5 আর এখানে 5 ছিল আর 6 ছিল,
ছিল কি না অনুপাত? দেখো 6 9 54, 5 9 45 আসতো তো, চলেও আসবে। তো এইগুলো কিন্তু এইভাবেই করতে হয়। নেক্সট, 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়ক, সবারই জানা এটা, কে পেয়েছিলেন? অরিজিৎ সিং। অরিজিৎ সিং স্যার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, 8 নম্বর কোশ্চেন। প্রশ্নে দেওয়া শব্দটি থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না? আগের দিনই করাচ্ছিলাম এইটা, রিজনিং এর একটা পার্ট। তো ডিপার্টমেন্টের ভিতরে কোথাও দেখো ইউ নেই, কিন্তু ম্যাচিওরের ভিতরে দেখো ইউ আছে, এর মধ্যে কোথাও ইউ নেই, তার মানে এটা অ্যান্সার হবে। আর এই প্রত্যেকটা অন্যগুলো দেখো প্রত্যেকটা অক্ষরই এর মধ্যে পেয়ে যাবে। নেক্সট, ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক রেকর্ড ধারণ করে? সবারই জানা আছে যে কত হয়, 1350 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, এটা সবারই জানা। কোথায় সেটা? মেঘালয়। মেঘালয়ের কোথায়? মেঘালয়। চেরাপুঞ্জি, ভেরি গুড। আর রাজস্থানে কত হয়? 25 সেন্টিমিটার। চলো, টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী, তাদের পাওয়া যায় কোন রাজ্যে? টোটো উপজাতি পশ্চিমবঙ্গে। আর টোডা উপজাতি নীলগিরি। ভেরি গুড। দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য। তো দ্রাঘিমা হিসাবে চারদিকে চারটে আছে। একদম পূর্বতম স্থানে কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। একদম উত্তর বললে? অরুণাচল প্রদেশ। উত্তর বললে এখন কি? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর আসছে না, না লাদাখ আসছে? লাদাখ। লাদাখ আসছে না এখন? ইন্দিরা কল। পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কল। ভেরি গুড। আর স্টেট যখন বলবে এগুলো একটু জেনে নেবে, সোজা আছে। ডু নট লাফ। লাফ হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন, এখান থেকে কোশ্চেন আসে। লাফের পরে একটা ফিক্সড, লাফ, স্মাইল, এগুলোর পরে একটা প্রিপোজিশন কি হয়? হাসা অর্থে আমরা, আর তাকানো অর্থে। হাসা, লুক, স্টেয়ার, লুক অ্যাট, স্টেয়ার অ্যাট, এগুলো সব কি হবে? অ্যাট হয়। তাহলে এখানে ডু নট লাফ অ্যাট আদার্স মিস্টেক, লোকের ভুলের ওপরে হাসতে নেই। হ্যাঁ, কি বললে? একটা ছেলে কিছু বললে, বলো। কি বললে? বলো ভাই, রিপিট করো। 11 নম্বর উত্তরতে কি বলে? 11 নম্বরে অরুণাচল প্রদেশ। ঠিক আছে। মান নির্ণয় দেখো, তাই মান নির্ণয় করেছে, প্রথমে আমরা মানটা পাতাই। এখানে কি হবে? 4 অক্ষে 4, 5/4। এখানে ভাগকে আমরা ডাইরেক্টলি যে গুণ করে উল্টে দেবো। 2 1 2 আর 1 3, 3/2 হয়। ভাগকে গুণাকার দিতে উল্টে দিই, তাহলে 2/3 লিখবো। কাটলে এখানে আসছে 2, তাহলে আলটিমেটলি ওপরে আসলো 5/6। ওকে, এবার নিচের পার্টটা করব। এই পার্টটুকু করতে হবে আগে, করে দাও। করলে কত হয়? 10 অক্ষে 10 -9 মানে কত? 1/10। 10 অক্ষে 10 -1/10, তাহলে 1/10 প্লাস 1, এইটুকু করলাম 1/10 হবে। তাহলে 1/10 আর হচ্ছে 1/15। তাহলে এখানে 1/15 প্লাস 1/10 মানে কত? এলসিএম করলে কত হয়? 30 হয়। 30 যদি হয়, এবার এখানে দেখো 15 2 30 মানে 2, আর এদিকে 1/10 মানে 3 10 কে 30, 3, তাহলে 5/30। 5/30 মানে কত? 1/6। 1/6। তাহলে 1/6 নিচে আসলো 1/6। এবার ক্যালকুলেশন করো, কি হবে? 5/6 এর উল্টে যাবে, ভাগ মানে উল্টে যাবে, 6/1। 6 6 কেটে গেল, পড়ে রইল 5। অ্যান্সার তাহলে 5। ব্যাস, এইটুকু। এইভাবেই করতে হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখব, এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি? একদম সোজা সাপটা পন্থা তোমাদের কি শিখিয়েছি? যে লবকে কি, লবকে লব আর হরের ডিফারেন্স দিয়ে ভাগ করবে, দিয়ে এখানে ক্ষুদ্রতম চেয়েছি। 8 আর 15 ডিফারেন্স কত? 7। 14 আর 33 ডিফারেন্স কত? 19। 7 আর দেখো 7 আর 13 ডিফারেন্স কত? 6। 11 আর 13 ডিফারেন্স কত? 2। একটা জিনিস দেখো ক্ষুদ্রতম বলেছে, একটা জিনিস দেখো এই মানটার থেকে ছোট। স্বাভাবিক জিনিস, আমি ছোট যখন, তখন এটা পয়েন্টে সামথিং আসবে, পয়েন্ট সামথিং আসবে। আর এগুলো কি 1 পয়েন্ট সামথিং, মানে এটা বড় হবে, এটাও বড়, তার 1 পয়েন্ট সামথিং হবে, এটা তো 5 পয়েন্ট সামথিং। তাহলে দেখা যাচ্ছে কি, ডাইরেক্ট দেখা যাচ্ছে এইটা ছোট। বোঝা গেল? এইটুকু মাথায় রাখবে, যে এইটুকু শিখে রাখো। যখন দেখবে এখানে বোঝাই যাচ্ছে যেটাগুলো ভাগ করছে, আমি এইগুলো দিয়ে ভাগ করছি, দেখো এর মান থেকে এটা বড়, তার মানে এটা বেশি হবে। আর এইটার থেকে এই মান ছোটো, মানে যেটাকে ভাগ করবো, তার মধ্যে বোঝাই যাচ্ছে ওটা সব থেকে ছোটো। বোঝা গেল? আর নাহলে ভাগ করে তুমি দেখতে পারো।
নাহলে তুমি ভাগ করে দেখতে পারো একটা করে, যেটা যদি ভাগ করি কত আসে, 7 মানে 1 পয়েন্ট সামথিং আসবে। এটা করলে কি এখানে 19 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে পয়েন্ট দিয়ে শূন্য, তাহলে পয়েন্টের পরে সামথিং, আর এগুলো তো 1 পয়েন্ট সামথিং, তাহলে সবচেয়ে ছোটো এটাই হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এইভাবেই করবে যে লবকে লব আর হরের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেখে অ্যান্সার করবে। আর একটু একটু চোখ কান খোলা রাখলে এরকম অ্যান্সারও পাওয়া যায়। তাহলে এখানে অ্যান্সার কী আসলো? 14/33, অপশন নাম্বার বি। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে যথাক্রমে 3 আর 2 ভাগশেষ থাকবে? এবার আমরা যদি বলি এই 3টে দিয়ে ভাগশেষ না হতো, তাহলে এই সংখ্যাটা পুরোপুরি ভাগ যেত সেই সংখ্যা দিয়ে। আবার 750-এর মধ্যে যদি দেখো 750-কে যদি আমরা এই 2 ভাগশেষ না দিত, তাহলে পুরোপুরি সংখ্যাটা ভাগ যেত। দুটো প্রসেস আমি দেখাবো। একটা দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু করে, দেখো তার মানে যেটা ভাগ যাবে এটা তাদের কি হবে? গসাগু, তাই তো নাকি? যেটা ভাগ যাবে এদের গসাগু। দেখো তোমরা 2 রকম ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো, এমনি গসাগু করতে পারো, বা তোমাদের বিভাজ্যতার নিয়ম দিয়েও করতে পারো। তাহলে আলটিমেটলি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এইটা 20 আছে, এটা 48, মানে আমি 4 দিয়ে ভাগ দিতে পারি। 4 যদি ভাগ দিই কত হচ্ছে? 4 2 8, রইল বাকি 2, 22, 4 5 20, 4 5 20, তাই তো নাকি? এই আসবে। আচ্ছা, তারপরে এখানে দেখো কত আছে? 7, 4 অক্ষে 4, রইল বাকি 3, তার মানে হচ্ছে 34, 4 8 32, রইল 2, 4 7 28। এবার দেখো দেখলেই বোঝা যাচ্ছে একটা সংখ্যা, এটা কি 17 দিয়ে যাচ্ছে। দেখি এটা 17 যায় কিনা। 17 অক্ষে 17, রইল বাকি কত? কত রইল? 8 রইল। 85, 5 17 85। আর এখানে দেখো 17 অক্ষে 17, 1 বাকি 17 আর যাবে না। তার মানে বোঝা গেল গসাগু কত হলো? 4 17 68। তাহলে এই 68 দিয়ে এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে। অ্যান্সার অপশন নাম্বার সি। বোঝা গেল? এই একটা প্রসেস। আর একটা প্রসেস কি, আমরা যে ভাগশেষ যদি না থাকে পুরোপুরি ভাগ যাবে। এবার আমরা বিভাজ্যতার নিয়ম দিয়ে দেখতে পারি কী করে। শেষে দেখতে পাচ্ছি 48, তার মানে অবশ্যই, আর 20 অবশ্যই কী দিয়ে যাবে ভাগ? অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। কোন অপশনটা তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে? এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে এই দূরত্বে একটা। তাই 4 দিয়ে যদি এটা ভাগ করা যাচ্ছে, ভেরি গুড। এবার দেখবো 102, দেখো শূন্য আছে মানে তো মানে শূন্য, বুঝি শূন্যকে বাদ দিয়েই তুমি ভাগ করতে পারো, তাই না? এবার দেখো এর মধ্যে থেকে কোন সংখ্যাটা 102 দিয়ে ভাগ যায়। দেখো তুমি একটা দেখতে পাচ্ছ 4 17 68 হয়, আর 8 হয় 4 19 76। তার মানে দেখবো যে 19 দিয়ে ভাগ যাচ্ছে কিনা প্রথমে দেখি। তো 19 থেকে এটা ভাগ যায় না, তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে অ্যান্সার এইটা হয়ে যায় 4 17 68। বুঝতে পেরেছো? এটা অনেকেই হয়তো বুঝতে পারোনি, কিন্তু আগের মধ্যেটা করবে, তাহলে গসাগুটা করবে। আরেকটা হয় কি ভাগ প্রক্রিয়ায় গসাগু, সেটা আবার কী করে করতে হয়? সেটা ছোটোটা দিয়ে বড়োটাকে ভাগ করতে হয়। কতবার যাবে এর মধ্যে? 102 এর মধ্যে কতবার? এই 1020 মধ্যে কবার যাবে? একবার। একবার গেলে কত হচ্ছে বিয়োগফল? 252। 748 2 4 252, ঠিক করেছো তো? 8 আর 2 10, 4 1 5, 5 আর কয় দাও? 5 আর কয় দাও? 12, 7 52 কি বললো? তাহলে হাতে 1 7 8 2 272 হচ্ছে, আর এখানে আছে 748। এর মধ্যে কতবার যাবে? এর মধ্যে কতবার যাবে বলো ভাই? 2 দিয়ে যাবে। 2 দিয়ে যাচ্ছে। 3 2 6, 3 7 21 1, 3 2 হ্যাঁ হয়ে যাচ্ছে। 3 দিয়ে দাও। 3 2 6 এলো, 3 7 21 1 হাতে রইলো আমার কত? 2। 3 2 6 2 কত হচ্ছে? 8। বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না তো? 2 দিয়ে যাবে। 2 দিয়ে যাও। তাহলে 272 ডবল কত হচ্ছে? 2 2 4, 7 2 14 হচ্ছে, হাতে রইলো 1, আর 2 2 4 1 5, 544। বিয়োগ করলে কত হচ্ছে? 4 আর 4 8, 204। 4 আর 4 8 দিয়ে যাবে, 2 মাইনাস করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে কত বিয়োগ করলে? 2 204। 204কে আবার যাবো কত? 272কে ভাগ করতে, ভাগ করলে কতবার যাবে? একবার যাবে। একবার যাবে, তাহলে একবার দিলে কত হচ্ছে? 204 বিয়োগ করলে 68। এবার 68 দিয়ে আবার 204কে ভাগ করো, করলে কতবার যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে চলে যাচ্ছে। তাহলে ভাগ গেল কোনটা দিয়ে? পুরোপুরি লাস্টে 68। তাহলে অ্যান্সার 8 অপশন সি।
এটাকে বলে ভাগ প্রক্রিয়া গসাগু। ঠিক আছে, তো তিনটে প্রসেসই দেখিয়ে দিলাম, কিন্তু সবচেয়ে বেস্ট মেথড বিভাজ্যতার নিয়ম। এর ভাই, দেখো তোমরা অনেকেই যারা জানো না, আমরা মাথায় রাখবে যে কিছু সম্পর্ক আগের জেনারেশনকে আগে লিখবো, পরের জেনারেশনকে পরে। মানে আগের জেনারেশন, আমার আগের জেনারেশনকে আমার বাবা, মা, আমার কাকা, আমার কাকি, এইগুলো। আর তার আগের জেনারেশন ঠাকুমা, ঠাকুরদা, দাদু, এগুলো। আর আমার জেনারেশন এটা, আর আমাদের পরের জেনারেশন পরে। এইভাবে জেনারেশন ওয়াইজ লিখবো। আর একটা হচ্ছে বড় প্লাস মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, সমান সমান মানে ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে ইউজ করব। আর এই দুটো সম্পর্ক আমরা মেনলি করে থাকি, তাই না? চলো, আর একটা হচ্ছে ছোট্ট একটা মাথায় প্লাস মানে ছেলে, আর ছোট্ট একটা মাথায় মাইনাস মানে মেয়ে। এইটা একটু মাথায় রাখলে হয়ে যায়। এর ভাই বি, দেখো তাহলে ভাই বোনের সম্পর্ক সমান সমান দেবো, এর ভাইকে বি, ভাই মানে ছেলে বোঝাতে প্লাস দিলাম মাথায়। বিয়ের কন্যা সি, তাহলে বিয়ের কন্যা আবার সি, পরের জেনারেশন লিখলাম কন্যা, ছোট্টটা মাইনাস চিহ্ন দিলাম। সি এর ভাই আবার ডি, সি এর ভাই কি আবার, সি এর ভাই হচ্ছে আবার ডি। ওকে, ডি এর সঙ্গে এ এর কী সম্পর্ক? তাহলে এরা দুটো ভাই বোন, আর এদের বাবা হচ্ছে বি। বাবার এটা কে, বাবার এটা কি হবে, হয় পিসি আর না হয় কাকা। এর অপশানে দেখো কোনো প্রকার এরকম কোনো কিছু দেওয়ার দরকার নেই, তাহলে কোনো সম্পর্ক নেই এটা তো বলতে পারো। সম্পর্ক তো অবশ্যই আছে, সম্পর্ক নেই, সম্পর্ক অবশ্যই আছে, কিছু তো একটা সম্পর্ক আছে। তো সেই হিসাবে অপশন হচ্ছে আমরা আঙ্কেলটাকেই করবো, যেহেতু আমার আঙ্কেলটা আছে। ম্যাটারনাল আঙ্কেল তো হবেই না, মামা তো হবেই না, আর নেফিউ তো না, বোঝা গেল? সেই হিসাবে হয় আঙ্কেল নাই আন্ট। এবার যদি বলে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা ভুল হয়ে গেল, সম্পর্ক তো অবশ্যই আছে, আঙ্কেলই করবে, যেহেতু অপশান আঙ্কেল দেওয়া আছে। ঠিক আছে, এখানে যদি থাকতো কোনোটিই নয়, সেক্ষেত্রে আমরা করতে পারতাম কোনোটিই নয়, কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু করা যাবে না, কোশ্চেন বুঝতে হবে। নেক্সট, এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে যায়। তাহলে এইখানটা গেল পূর্ব দিক, মানে এই দিকটা। যারা জানো না, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, ওপরের দিকে আর নিচের দিকে সাউথ। চলো, তাহলে পূর্ব দিকে 8 কিলোমিটার গেলাম 8 কিলোমিটার। তারপর বাদিক, তাহলে এই দিকে যখন যাচ্ছ বাদিক মানে এই দিকে 3 কিলোমিটার, 8 থেকে ছোটো, তাই ছোটো করে লিখবো। 3 কিলোমিটার হাঁটে এবং পুনরায় বাদিক, এইদিকে যখন যাচ্ছ আবার বাদিক 8 কিলোমিটার, মানে এই আবার জায়গায় চলে আসে। এইটা 8 মানে এইটুকু, এই সময় 8 হবে, এইগুলো কিন্তু জানতে হবে। 8 কিলোমিটার যাত্রা শুরু থেকে কত কিলোমিটার, তাহলে এইটুকু কত কিলোমিটার হবে, এইটা 3 মানে এটাও 3, একই তো বিষয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, সবাই এটা পড়বে। কোন খেলার সঙ্গে যুক্ত ডিউস কথাটা? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখবো আমরা, নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। তিনি কত মিটার থ্রো করেছিলেন? 87.58 মিটার। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার। তো এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কী করি, হুটাকে ডাইরেক্টলি যে বাই হুম পরে লেখে, সেটাকে আমরা বাই হুমটাকে আগে লিখতে হয়। লিখলাম বাই হুম। এবার এক্ষেত্রে অবজেক্ট যেটা, সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে আনবো, কিন্তু তার আগে যে তারপরে যে হেল্পিং ভাবটা হবে, সেটাকে আমরা এক্ষেত্রে আগে নিয়ে আসবো। তাহলে এবার হচ্ছে হু আস্কড ইউ, এইটুকু হচ্ছে তোমার মেন, তাহলে ইউ আগে আসবে। আচ্ছা, ইউ আগে আসবে। এবার আস্কড রয়েছে, ভি টু থাকলে কী আনতে হয়, ওয়াজ ওয়্যার, তাহলে ইউ এর পরে কে ওয়্যার হয়। এবার যেহেতু এটা প্রশ্নবোধক, তার জন্য এই জাস্ট হেল্পিং ভার্বটাকে এর ইউ এর আগে নিয়ে আসতে হয়। ওয়্যার ইউ করবো, কী করবো, ওয়্যার ইউ, ওয়্যার ইউ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখো ওয়্যার ইউ দিয়ে এটা নেই, ওয়্যার ইউ দিয়ে এটা নেই, ওয়্যার ইউ দিয়ে এটা নেই, তাহলে অ্যান্সার অপশন সি। আর দেখাতে হবে। নেক্সট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে, মানে রিঅ্যারেঞ্জ বা প্যারাজাম্বেল অনেকে বলো, পিকিউআরএসও বলো। তো এখান থেকে দিয়েছে সোজা, বলছে ইন মেকিং ইন্ডিয়া এ গ্রেট, তৈরি করতে দে ক্যান প্লে আ ভাইটাল রোল, তারা ভাইটাল রোল প্লে করবে, ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ অ্যান্ড প্রসপেরাস। তাহলে এটা কি, একটু পড়লেই বোঝা যায়। দেখো বলছে দে ক্যান প্লে এ ভাইটাল রোল, তারা একটা ভাইটাল রোল প্লে করতে পারে। কি, ইন মেকিং ইন্ডিয়া আ গ্রেট, ইন্ডিয়াকে তৈরি করতে গ্রেট কি, আ গ্রেট। দেখো যে আ গ্রেট, আ গ্রেটের পরে তো কোনো কিছু একটা থাকে, তুমি সাধারণত পড়েছি এ গ্রেট ম্যান বা এ গ্রেট সামথিং, কোনো কিছু থাকবে। তাহলে এ গ্রেট কি, ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ অ্যান্ড প্রসপারাস কান্ট্রি। ঠিক আছে, তাহলে কি হলো,
ফার্স্টে দে ক্যান প্লে, তারা একটা ভূমিকা নেভাতে পারে কি কিসের, ইন মেকিং আ গ্রেট, এটা আসলো। তারপরে কিসের গ্রেটনেস, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ প্রসপারাস কান্ট্রি হিসেবে। তাহলে কী আসলো অ্যান্সার 2, 1, 3, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা একটু ইংলিশে একটু দক্ষতা না হলে কিন্তু এটা পারা যায় না, একটু দক্ষতা হলে পাওয়া যাবে, কারণ ডব্লিউবিতে কঠিন আসে না। যদি এ এর বেতন বি এর বেতন, এটা সবারই জানা, দেখো এটা 25% আছে মানে যদি বেশি বলে কত হবে, 33 পূর্ণ 1-এর 3%। যাদের এটা জানা নেই তারা 3%। মুখস্থ করে নেবে, চঞ্চল ঘোষের বই হোক বা সুবিদেশের বই হোক, সেখানে আছে। আর না হলে আমি শিখিয়েছিলাম বেসিক ক্লাস, সেখানেও তুমি দেখতে পারো। আর এর থেকে যখন কম চাইতো তখন কী হতো, 20% হতো। কীভাবে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো, এ এর বেতন বি এর বেতন থেকে 25% কম, তাহলে বি এর বেতন যদি 100 হয়, এর বেতন বলছে 25% কম, মানে কত হবে, 75 হবে। চলো, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি, তাহলে এ এর বেতনের 75, তার থেকে কত বেশি, 25 বেশি, তাহলে 100-এ কত, 3, 25 পাওয়া, তাহলে 100/3 মানে কত হয়, 33 পূর্ণ 1-এর 3%। চলো, এই দেখ তো, এক দোকানদার একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, ওকে। যদি সে দ্রব্যটি এত টাকায় বিক্রি করে, তার 5% লাভ হতো, ভেরি গুড। দেখো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, সেখানে 20% যদি ক্ষতি হয়, তাহলে ক টাকায় বিক্রি করছো, 80 টাকা। এইবার কি বলছে দেখো, ব্যক্তিটা 200 টাকা বেশি দামে বিক্রি করে 5% লাভ হতো। আচ্ছা, তাহলে 100 টাকা আমি পার্সেন্টেজ অনুযায়ী দেখবো আগে, যদি 5% লাভ হতো, হ্যাঁ, তাহলে কি বলছে, 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ। আচ্ছা, 5% লাভ মানে কি, 5% লাভ হতো মানে 100 টাকার জিনিসটাই তুমি 5% লাভ করছো, না কত টাকায় বিক্রি করবে, 105-এ বিক্রি করবে। তাহলে এইটা আগে ছিল 80%, এখন হলো 105%, তাহলে তুমি কত পার্সেন্ট বেশি বাড়িয়ে দিলে বিক্রি দাম, 25% বাড়িয়ে দিলে। তাহলে পার্সেন্টেজ হিসেবে তুমি 25% বাড়িয়ে দিলে, তাই তো? তার মানে বলতে পারো পার্সেন্টেজ হিসেবে তুমি 25% বাড়িয়ে দিলে, আর সেটা টাকা হিসেবে কত টাকা, 200 টাকা। তাহলে 100% মানে কত, 100% মানে কি, ক্রয় মূল্য, তাহলে কত গুণ বেশি, 8, 25, 200, তাহলে এখানেও 8 গুণ করে দাও, তার মানে 800 টাকা, অপশন এ। নেক্সট, ইলেকট্রিক ফ্যানের ধার্য মূল্য 300 টাকা, যদি বিক্রি করার সময় দোকানদার যথাক্রমে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেন, তবে তিনি কত টাকায় ফ্যান কেনেন। ধার্য মূল্য এমআরপি বা প্যাকেটের যে প্রাইসটা লেখা থাকে তার উপরে প্রথমে তুমি কী ছাড় দিয়েছো, 15% ছাড়। আচ্ছা, 15% ছাড় দিয়েছো মানে কত পার্সেন্টে বিক্রি করেছো, 85%-এ বিক্রি করেছো, 85/100, তার মানে এবার তারপরে আবার 10% ডিসকাউন্ট মানে কত পার্সেন্টে বিক্রি হলো, 90%-এ বিক্রি হলো, 90/100 লিখবো তাহলে পার্সেন্টেজের ভ্যালু যেহেতু। এবার আমরা কী করবো, 2 শূন্য গায়েব করে দিলাম, ঠিক আছে, আরও একটু ছোটো করে দিলাম, এটা করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো, আর কিছু করার দরকার নেই, কী করবি জানো, যেহেতু 10, দেখো 10 থাকলে যেহেতু পুরোপুরি ভাগ যাবে না, দেখতেই পাচ্ছি এটা যদি কাটে পুরোপুরি ভাগ যাবে না, তাহলে আমার করার দরকারও পড়ে না, তাই 10 রেখে দাও। তাহলে গুণ করো, গুণ করলে কত হবে, 9 দিয়ে 85 গুণ করলে 5 9 45-এর 5, আর 8 9 72, 72 আর 4 কত হবে, 76, ঠিক লিখলাম তো, 5 9 বদলে 5, হাতের লো 4, 8 9 72, আচ্ছা 76, ঠিক আছে, ইন্টু 3 আছে, এটাকে আবার গুণ করো, গুণ করলে কত হবে, 3 5 15 5, আর এদিকে হচ্ছে 3 5 15 হাজার 1, 318 19, হাজার হলো 1, 321 22। এবার নিচে আছে 10, সেই 10টা লিখে দাও। তাই 10 মানে কি, একটা এক দশমিক, ব্যাস গল্প শেষ, ভাগ করে দিলাম। তাহলে আসলো অ্যান্সার অপশন নাম্বার ডি। জাস্ট কাটাকুটির খেলা, আর কিছুই, কাটাকুটি গুণ, যত স্পিডে করবে ক্যালকুলেশন তত অঙ্ক এগিয়ে যাবে। দেখো, পেস্টিসাইড কি, ক্রপ, শস্য খেতে আমরা কি ইউজ করি, পেস্টিসাইড ইউজ করি, তাই না, মানে আমরা যেটা বিষ বলি, কীটনাশক যেটা বাংলায়। আর অ্যান্টিসেপটিক কী জন্য ব্যবহার করা হয়, কী জন্য, কোনো ক্ষতস্থানে আমরা কি, কোনো ক্ষতস্থানে, কুণ্ড মানে ক্ষতস্থান, কোনো একটা ক্ষতস্থানে কি আমরা অ্যান্টিসেপটিক ইউজ করি। অ্যান্টিসেপটিক কেন দিই, যাতে সেটা নষ্ট না হয়ে যায়, পচে না যায়। চলো, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো অ্যাবেলের গল্প আমি বলেছিলাম, আজকে আর বলবো না, গণিতের। রাজ্যসভায় মোট কজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন, কি অ্যান্সার হবে, 12 জন। আগে কজন ছিল, আগে ছিল 2+2, আগে ছিল 2+2, আগে 14 জন ছিল, 12 জন ছিল প্রথম থেকে না তো, আগে 2 জন লোকসভায় আর 12 জন
রাজ্যসভায়, কিন্তু এই দুজন এখন নেই, তাই অ্যান্সার কত হবে? 12 জন। এখন কিন্তু 12 জন, ঠিক আছে। চল, শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, জম্মু কাশ্মীরে গেছিল, জম্মু কাশ্মীরে গেছিল, সেখানকার লোক মানে নৃত্যের সেই সঙ্গে কিন্তু এই সন্তুর বাজিয়েছিলেন, সেইখান থেকে তিনি ফেমাস হয়েছিলেন, হ্যাঁ। তো সন্তুর বাদকের সঙ্গে চলো, ন্যারেশন সেন্স থেকে দিয়েছে একটা, সবারই জানা, হি সেইড টু আস হোয়াই আর ইউ অল অ্যাক্টিং অ্যাবাউট দে আর ডুইং নাথিং। তো এখানে দেখো কোশ্চেন বোধক আছে, মানে কি চিহ্ন আছে, মানে এখানে আমরা কি করব, আস্ট করব। তো প্রত্যেকটাতে আমি আস্ট দেখতে পাচ্ছি, ওটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। হোয়াই দেখো আছে, মানে ডব্লিউএস ওয়ার্ড আছে, মানে লিঙ্কার হিসেবেও ডব্লিউএস ওয়ার্ড। তো প্রত্যেকটাই আমরা দেখতে পারলাম, দেখো প্রত্যেকটাই ডব্লিউএস ওয়ার্ডই আছে, তাহলে এইখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো বলছে আর ইউ, ইউ রে সেকেন্ড পার্সন থাকলে কাকে দেখে চেঞ্জ করবো? অবজেক্ট। তাহলে অবজেক্ট কি আছে? আস। তাহলে অবজেক্ট যদি আস হয়, এখানে তো সাবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে আস কার সাবজেক্ট, মানে আসের সাবজেক্ট কী হবে? উই। তাহলে আমরা কি নিয়ে আসবো? উই। দেখো কোথায় কোথায় উই আছে, দেখতে পাচ্ছি প্রত্যেকটাই উই আছে, এখানেও কোনো সমস্যা নেই। এবার এখানে কি ছিল? হেল্পিং ভার্ব আর ছিল, আরটায় কী করতে হয়, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টের স্পেসে আর কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে আর কি হবে? ওয়্যার হয়ে যাবে। উই ওয়্যার, কোথায় আছে উই ওয়্যার? এটাই নেই, এটাই নেই, এবার এটাইও আছে, এটাই আছে। আচ্ছা, উই ওয়্যার, উই উই ওয়্যার, আর এখানে ওয়্যার, এটা তো হবে না, অপশান সি। নিয়ম 5টা স্টেপ আছে ন্যারেশন চেঞ্জের বা ভয়েস চেঞ্জের, দেখে নেবে। যারা এখনও পর্যন্ত ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জের ভয় আছে, কোনো টেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, দাদার একটা পেজ, স্রেফ একটা পেজ বা ছোট্ট একটা ক্লাস ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ করা আছে, ভয়েস চেঞ্জ বাই স্টাডি উইথ আব্দুল্লাহ বলে সার্চ করলেই পেয়ে যাবে। চল, নেক্সট কোশ্চেন দেখবো। 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের ঘন্টার গতিবেগ এত কিলোমিটার, 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে সময় চেয়েছে, মানে কি দরকার? টাইম ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে এখানে ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে আমার 600 প্ল্যাটফর্মের, আর ট্রেন তো নিজের দৈর্ঘ্যও আছে, তাই টোটাল ডিস্টেন্স হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে কত? 750। ভেরি গুড, 750। হ্যাঁ, 750। তারপরে দেখো 50 কিলোমিটার, এটা মিটারে আছে আর এটা কিন্তু কিলোমিটারে, তাহলে প্রথম হবে কি? কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, তাহলে 5/18। এই 18টা নিচে না লিখে উল্টে যায় যেহেতু, তাই উপরে লিখে দেবো, ঠিক আছে। এবারে দেখো 0 কেটে দিলাম, 5 5 25, সেই 25 যদি 75 কাটি, 3 25 75, আলটিমেটলি অ্যান্সার আসলো 3 18 54 সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আই অ্যাম হিয়ার তোমাদের প্রবলেম সলভ করার জন্য। দেখো 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 15 মিটারে বা 5 সেকেন্ডে প্রতিযোগিতা পরাজিত করে, এর দৌড়টি শেষ করতে সময় নেয়। এই চ্যাপ্টারে অঙ্কও দেওয়া আছে, আগামীকাল আমরা সলিউশন করব। তো এইটা দেখো একটু বুঝিয়ে দিই, মানে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে, হলে কি হচ্ছে, মনে করো এই পর্যন্ত তোমার স্থান, মানে জেতার জায়গা, এটা হচ্ছে জিত পয়েন্ট। এবার বি এইখানে আর এ এখানে, এবার হারলো কত মিটারে? 15 মিটারে, আর সেকেন্ডে সময় হিসেবে কতটুকু হারলো? 5। তাহলে 300 মিটার বীর যেতে কত সময় লাগবে? 100 সেকেন্ড দেখো লাগবে। বি 5 সেকেন্ডে হেরেছে, মানে কি 5 সেকেন্ড হেরেছে, মানে বি যখন এইখানে পৌঁছেছে 5 সেকেন্ড আগে কিন্তু এ চলে গেছে, তার মানে এই যে দূরত্বটা যেতে বির 5 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড হেরেছে মানে। তাহলে এটুকু বোঝা গেল যে বি 5 সেকেন্ডে হেরেছে, তার মানে কত মিটারে? 15 মিটারে। 15 মিটার। উল্টো করে যদি বলি, আমি উল্টো করে যদি বলি 15 মিটার যাই বি 5 সেকেন্ডে, তাহলে 300 মিটার যদি বি টোটাল কত সময় লাগিয়েছিল? 100 সেকেন্ড। তাহলে এখানে 15 দুগুণি 30, 20, তাহলে 5 কুড়ি কত? 100 সেকেন্ড। এটা বুঝতে পেরেছো সবাই? এটা বুঝতে হলে অঙ্ক শেষ। এটা বুঝতে পেরেছো হ্যাঁ দাদা। সবাই? বুঝতে পেরেছো? কথা বলবে, কথা না বললে অঙ্ক শেখা যায় না। এই কেউ কিছু অন করেছো নাকি তোমরা? করো, দেখবে প্লাস পয়েন্ট হবে, এটুকু বলতে পারি। তাহলে এখানে 100 সেকেন্ড কার লাগলো? বি এর লাগলো। এবার বি হেরেছিল কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে, তার মানে এ 5 সেকেন্ড কম লাগিয়েছিল, যে দেবে সে তো কম সময় লাগাবে, তাই না? তাহলে 5 সেকেন্ড এ কম লাগিয়েছিল, তাহলে এ 95 সেকেন্ডে শেষ করেছিল। বুঝতে পেরে সবাই?
অঙ্ক সোজা, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে মাথায় হয়ে যায় বোঝা। চলো নেক্সট। অনেকে 100 করে চলে আসবে এই অ্যান্সারটা। সম্প্রতি কাকে কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে? এইগুলো কিন্তু মুখস্থ রাখবে। নতুন নতুন যেগুলো হলো তামিলনাড়ুতে, তারপরে আসামে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সম্পূর্ণ মুখস্থ করতে হবে। এবার নিচের কোনটি অনুপাত যা জিজ্ঞাসিন স্থানে কি হবে? ডিফারেন্স বের করো। ডিফারেন্স করলে কত আসছে? এখানে 16 আসছে। ওকে, এখানে ডিফারেন্স করলে কত আসছে? 25 আসছে। তাহলে বোঝাই যাচ্ছে 16 25 মানে 4 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার, এবার 36 হবে, তাই না? 6 স্কোয়ার, 6 স্কোয়ার 36 যোগ করলে মান কমছে না বাড়ছে? কমছে। তাহলে বিয়োগ করো 400, মাইনাস করলে কত আসবে? অবশ্যই 423 আসবে। এবার 423 থেকে তুমি চেক আউট করার জন্য 6 স্কোয়ার তারপরে 7 স্কোয়ার করে দেখতে পারো, 749 দেখবে চলে আসবে 374। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পারদ থার্মোমিটার তৈরি কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসেবে নিচে উক্তি দেওয়া আছে, নিচের উক্তি কোনটি ভুল? আচ্ছা, পাড়ার মানে এটা পাড়ার না, এটা পারদের তাপ শক্তি সুপরিবাহী, একদম সুপরিবাহী না হলে তো আর থার্মোমিটারের তাপ যে বেড়ে যাচ্ছে কী করে বুঝবো? যে আমার দেহের তাপমাত্রা কী করে আছে কী করে বুঝবো? পারদ কাচের গায়ে লেগে থাকে না, লেগে থাকে না বলেই তো কোনো সমস্যা হয় না। যদি দেখো একটা পারদ যদি লেগে থাকতো তাহলে ওই মানে আরেকজনের আরেকজন তো আর মাপতে পারতাম না, পারতাম কি? পারতাম না, বা ঝাপসা দেখা তো বোঝা যেত না। আবার দেখো বলছে তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে, একদম তাই। তোমার দেহের তাপমাত্রা বাড়লে কী হয়? পারদের স্তম্ভও বেড়ে যায়। এর জন্যই তো থার্মোমিটারে আমরা পারদ ব্যবহার করে থাকি। তাহলে ভুল অবশ্যই সিধা। পারদের আপেক্ষিক তাপ খুব বেশি। দেখো পারদের আপেক্ষিক যদি খুব বেশি হতো তাহলে কি তোমার এই হিট হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করতে পারতো না? কম থাকে, তার জন্যই কিন্তু থার্মোমিটার ইউজ করা যায়। চলো, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারককে, যার জন্য কিন্তু পুরস্কৃত হয়েছিল? রোনাল্ড রস। ভেরি গুড। অ্যানাফিলিস মশাই পেয়েছিল, আমাদের ভারতবর্ষেই কিন্তু পেয়েছিল, এই বিষয়টা রিসার্চ হয়েছিল। চলো, চুজ দ্য কারেক্ট ইডিয়ম। তো এইটা অনেকবার পরীক্ষায় স্টোল ডাইরেক্টলি আসে, দ্য লিটল গার্ল উইথ হার ফ্ললেস পারফরমেন্স স্টোল দ্য শো। এটা প্রিভিয়াসের কোশ্চেন, ঠিক আছে? তার ফ্ললেস পারফরমেন্স মানে কি? সুন্দর পারফরমেন্সের জন্য সে কী কুড়িয়েছিল? স্টোল দ্য শো, চুরু করেছিল বাংলা আক্ষরিক। তাই স্টোল সামথিং ফ্রম শো, ক্রেপ্ট ইনটু দ্য শো, ওন এভরিবডিজ প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা। তাহলে স্টোল দ্য শো মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করা। স্টিল দ্য শো মানে স্টোল দ্য শোই বলে। তাহলে কি? সে প্রশংসা কুড়িয়েছিল। নেক্সট, এ বি একটি কাজ 36 দিনে শেষ করতে পারে। এই অঙ্কগুলো বুঝবে, অ্যান্সার সোজা। এ যদি 10 দিনে কাজটি শেষ করে তাহলে কাজটি 40 দিন শেষ হয়। দেখো সিম্পল, বোঝো। তাহলে লাস্ট 10 দিন কে করলো কাজ? যখন 40 দিন কাজ করতে লেগে গেল টোটালি, তখন লাস্ট 10 দিন কে করলো? তাই বলো, লাস্ট 10 দিন কে করলো? এ করেছে। তাহলে লাস্ট 10 দিন যদি এ করে তাহলে বাকি কদিন হচ্ছে? 30 দিন। তাহলে এই বাকি 30 দিন কে করেছে? এ আর বি একসাথে। বুঝতে পেরেছো এটুকু? এটা বুঝতে পেরেছো সবাই? কনসেপ্ট বুঝতে শিখলাম। তাহলে 30 দিন কাজ করার পরে বাকি 10 দিন করলো কে? ওই 30, তার জন্য তো 40 দিন হলো। বাকি 10 দিন করলো এ। ভেরি গুড। তাহলে যদি এ বি একত্রে করতো টোটাল কদিন লাগবে বলেছিল? কদিন লাগবে বলেছিল? 36 দিন। কিন্তু এ বি করেছে কদিন এখন? 30। এইখানে বোঝায়। তার মানে বাকি আছে আর কদিন? 6 দিন। তাহলে এ বি যদি কাজটা করতো তার লাগতো আর কয়দিন? 6 দিন লাগতো, তাই তো? আর সেই কাজটাই এ একা করেছে বলে কদিন লাগলো? 10 দিন। ব্যাস, এইটা বুঝলেই গল্প শেষ, কোনো মুখস্থর কিচ্ছু নেই। এবার এটা কী সংখ্যা? এটা সময়, তাই তো? টাইমের উল্টো কী হয়? কার্য ক্ষমতা। উল্টে দাও, রেশিও করে দাও, রেশিও করলে ছোটো করে দাও, 5:3। বোঝা গেল? এবার গল্পে আসো। এবার তাহলে মোট কাজটা আমরা ইজিলি বের করতে পারি। মোট কাজ 36 দিনে পুরোপুরি শেষ করেছিল, তাহলে মোট কাজটা কত হবে? 36 দিনে। আর এক এক দিনে কত করে এ বি? একত্রে ছিল যেহেতু 5 করে, তাহলে 5 গুণ করে দেবো, দিলে মোট কাজটা আমরা পেয়ে গেলাম। আর এই মোট কাজটাই বলছে কি বি একা কদিনে করে। বি একা কদিনে করে? বি দেখো 3 যদি এ করে, 3 করে করে এ একা, তাহলে আর এ বি করে 5, তাহলে বি করবে কত করে? অবশ্যই
2 করে করে, তার মানে 5-এর ভিতরে 3 করে করে এ, তাহলে 2 করে করে কে? অবশ্যই বি। 2 দিয়ে ভাগ করে দাও, 18 দিয়ে 36, অ্যান্সার 5 90 দিন। বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক, এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখবে, অ্যান্সার শেষ। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। নেক্সট, একটা চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয়। এক মিনিট, দেখো চৌবাচ্চার 4/5 অংশ মানে কি বলো তো? চৌবাচ্চার ধারণ ক্ষমতাই 5 অংশ, তাই তো নাকি? এটা শিখেছিলাম, মনে আছে তো? 4/5 মানে মোট হচ্ছে ধারণ ক্ষমতা 5, আর তার ভিতরে 4 ভরে ফেলেছি, তাহলে বাকি আছে ভরতে আর কত? 1 ভরতে বাকি আছে। চল, বলছে এই অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 4 পূর্ণ হয় কত মিনিটে? পূর্ণ হয় 1 মিনিট। সেকেন্ডে অ্যান্সার আছে মানে আমরা সেকেন্ডে লিখবো, 1 মিনিট মানে 60 সেকেন্ডে। বলছে বাকি অংশ পূর্ণ হতে আর কত? বাকি আর কত আছে? 4 পড়ে দিয়েছি, তার মানে আর 1 বাকি। ভাগ করলে কত হবে? 4 15 60, মানে 15কে 15 সেকেন্ড, অপশন বি, সি। কনসেপ্ট ক্লিয়ার তো? অঙ্ক জটিল কিচ্ছু নেই। দেখো, টিচারকে যদি এই লেখা করা হয়, রেলকে এই করা হয়, তবে চেয়ারকে কি লেখা হয়েছিল, তাই না? চেয়ার ছিল। চলো, টিচার এগুলো কিছুই না, দেখো এটা সিম্পল। দেখো চেয়ার মানে কি? CHAIR। প্রথম খেয়াল করবে যে এই অক্ষরগুলো এই দুটোর মধ্যে আছে কিনা। দেখো তুমি দেখলে, খেয়াল করলে দেখতে পাবে যে চেয়ারের প্রত্যেকটা অক্ষরে রেল আর টিচারের মধ্যে রয়েছে। তার মানে এই ক্ষেত্রে কি হয়? কিছুই না, পরপর মান হয়। এখানে সি আছে, 4 নম্বর, এখানে 4 নম্বরে কী আছে? 4 নম্বরে কী আছে? ডি আছে, ডি দিয়ে শুরু। চল, তারপরে এখানে দেখো কী বলছে? এইচ আছে, এইচ সমান সমান মানে এইচ এখানে ও, তাই DO। চল, CHA, এ মানে এখানে এ রয়েছে, এ মানে এক্স, DOX। আচ্ছা, আয় আছে, এখানেও আয় আছে, তাহলে কিউ হবে, আর আর প্রথমে কে, তাহলে এটা DOXQK। বোঝা গেল? এইটা মানে পরপর মানগুলো যেটা, সেটাই অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কোথায় দেখতে পাচ্ছি? অপশন বিতে দেখতে পাচ্ছি। চলো নেক্সট, অনূর্ধ্ব 19 ক্রিকেটে বিশ্বকাপ 2026-এ কোন দল জয়লাভ করেছিল? সবারই জানা এটা, আমাদের ভারতবর্ষ। বৈভব সূর্যবংশী সেখানে ছিল, জানোই। চলো, ভারতীয় সংবিধানের ন্যায়ধারায় স্বাধীনতার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাহলে স্বাধীনতার সংরক্ষণ কোথায় আছে? 19 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার যেটা। 19 নম্বর ধারা। এবার আমরা জানি স্বাধীনতার অধিকার কি আছে? 19 থেকে 22 নম্বর ধারাতে আছে। তাহলে অপশন অনুযায়ী কোনটা হবে? অপশন ডি। ঠিক আছে, চল, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়েছিল? সবারই জানা, 17 সালে হয়েছিল 101তম সংশোধন। ধর্মনিরপেক্ষ ধারণাটি যে তিনটে ছিল, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, তাই তো? এই যে ওয়ার্ডগুলো হয়েছিল 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে। ভেরি গুড। এই জন্য এটাকে বলা হয় কি? ক্ষুদ্র সংবিধান না কি বলে, তাই না? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা রয়েছে, হ্যাঁ, ক্ষুদ্র সংস্করণ সংবিধানের। আ পারসন হু গ্যাম্বেলস ওর বেটস, গ্যাম্বেল মানে জুয়া খোর, ঠিক আছে? যে জুয়া খেলে বা বেট ধরে, এটা তাই কি বলা হয়? বেকার মানে তো বেকারই করে, যে কাস্টমার মানে গ্রাহক, ক্লায়েন্ট মানেও যেন গ্রাহক হিসেবে নেওয়া হয়। তাহলে অ্যান্সার হবে পান্টার। কি বলে? পান্টার বলা, পারসন হু গ্যাম্বেলস অর বেটস। চল, 3টি ব্যক্তির গড় আয়ু 17 বছর, যদি তাদের আয়ুর অনুপাত এত হয়, তবে তাদের মধ্যে সর্বাধিক আয়ুর ব্যক্তি। তাহলে দেখো, 3টি ব্যক্তির গড় যদি 17 হয়, মোট কত? আমরা জানি গড় ইন্টু সংখ্যা যদি গুণ করি, তাহলে আমরা মোট পেয়ে যাবো 3, সুতরাং 51 বছর হচ্ছে ওদের মোট। ভেরি গুড। এবার অনুপাতের টোটাল কত আছে? অনুপাতের টোটাল বলছে 17, আর 17 মানে মোট কত? 51। কত গুণ বেশি? 3, সুতরাং 51, 3 গুণ বেশি। অঙ্ক কি চেয়েছে? তাদের মধ্যে সর্বাধিক আয়ু, সর্বাধিক আয়ু কে? অনুপাত হিসেবে 8, তাহলে 8 মানে কত? এরও 3 গুণ করে দাও, 3 8 24। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি H2B, যাই হোক, এটা তোমরা পাতাবে, কীভাবে পাতাতে হয়? H2B সিরিজ পেয়েছে, কিচ্ছু না, ABCD পাতালাম। এখানে A আর B প্রথমে পাতাবে, 4 6, ওকে। তারপরে একটা গ্যাপ, BC 8 10, CD একটা গ্যাপ 6 5, ওকে। এবার নিচে দাগ দিলাম। এবার কী করতে হয়? পাশেরটাকে টানতে হয়। তাহলে এর পাশে কে আছে? 6, এর পাশে আছে 8, এর পাশে কে আছে? আবার 6, এর পাশে কে আছে? পাশে আগে মানে পাশে, এ পাশে ও পাশে দেখতে হবে 10, এর পাশে 6, এর পাশে 6। একটা প্রত্যেকটা লাইন দেখো, A এর লাইন, B এর লাইন, C এর লাইন আর D এর লাইন, প্রত্যেকটা লাইনে দেখো আমি 6 দেখতে পাচ্ছি।
প্রত্যেকটা লাইনে আমি একটা করে 6 দেখতে পেলাম, কেটে দিলাম। প্রত্যেকটা লাইনে দেখবে যে 6, তাহলে একটা করে 6 দেখতে পেলাম, কেটে দিলাম। প্রত্যেকটা লাইনে দেখো আমি জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, আছে না জোড় সংখ্যা প্রত্যেকটা লাইনে? হ্যাঁ প্রত্যেকটা লাইনে জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, যেটা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, এটাকেও 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? তুমি এটাকেও করতে পারো, এটাকেও করতে পারো, ডাজন্ট ম্যাটার, একই বিষয়। 4 হয়ে যাবে, এটা ভাগ করলে 4 হয়ে যাবে। আর দেখো কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে? যাবে না। এই দুটোই জোড় আছে, কিন্তু এই দুটো লাইনে কিন্তু এই 3টে লাইনে জোড় আছে, কিন্তু লাস্ট লাইনে জোড় নেই, তার মানে আর যাবে না। তার মানে 4 × 4 = 16, 4 × 6 = 24, 5 × 6 = 30, আর এখানে 5 × 5 = 25। কত নম্বর অপশন আছে? 16, 24, 30, 25, 16, 24, 30, 25, 16, 24, 30, 25, এটা না অপশন ডি? ডিতে আছে, বি। ঠিক আছে। নেক্সট যাব, দেখো যেদিকে 9 থাকবে তার বিপরীতে কত সংখ্যা থাকবে। তাহলে এটা আমরা ক্লক ওয়াইজ করবো, যেহেতু এইখানে কমন পার্ট আছে। যখন এরকম কমন পার্ট একই জায়গায় থেকে যায়, মানে কি ওপরে আছে মানে ওপরেই আছে, তখন এইটার উল্টো এইটা, এইটার উল্টো এইটা, বোঝা গেল? দুটো যখন থাকবে, যখন দুটো থাকবে, তাহলে 9 উল্টো এখানে কি 6। কেন হয়? ওই যে ক্লক ওয়াইজ, 7, 8, 9, 7টা কমন, কমনের জায়গায় কমন রাখলাম, ক্লক ওয়াইজ। তাহলে দেখো 8-এর উল্টো 6, এই কী করলাম, সরি এটা উল্টো লিখেছি না, আমি ভুল লিখেছি, 7, 9, 8 ছিল, এখানে 7, 6, 4, ক্লক ওয়াইজ। তাহলে অ্যান্সার অপশন সি। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মানে পজিটিভ মানে কি ধনাত্মক আর কি, ঠিক আছে, কোনটা হয়? অপশান এ, ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে পর্যায় সারণী অনুসারে। নিজের কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? অনেকবার পরীক্ষায় এসে এই কোশ্চেনটা। কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। কপার মানে তামা, এজি মানে কি? রূপো। এজি রূপো। টিআই? টাংস্টেন। টিআই কি? টিআই কোন পদার্থের সংকেত? কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, না পারলে আমি তো আছি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইন্টেলিজেন্স সবাই জানি, আই একটা এন হয়, এটা ভুল আছে, INTL, আই থাকে একটা, এখানে এল নেই, ইনটেলি এখানে আই নেই, তাহলে এটা অ্যান্সার অপশন সি, ইন্টেলিজেন্স। স্পিরিটের সঙ্গে কি অনুপাতে মেশালে ক্রয় মূল্যেই বিক্রি করলে এত পার্সেন্ট লাভ? ক্রয় মূল্যেই বিক্রি মানে কি? 20% ফ্র্যাকশন ভ্যালু করে দেবো। 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 20/100, তার মানে 1/5। তাহলে 1/5 মানে 5 টাকা তোমার কেনা, আর তুমি লাভ করবে 20%, তার মানে কি যে টাকায় কিনছো সেই টাকায় বিক্রি করবে, তার মানে নিশ্চয়ই তোমার জল ভেজাল করতে হবে। তাহলে ভেজাল করছো কত? এক ভেজাল করছো, এই ভেজালটাই তোমার লাভ, তাহলে 5:1। একটি অংশীদারি ব্যবসায় এ মূলধনের 1/6 অর্ধেক সময়ের জন্য, তাহলে এ মূলধন যা আছে তার 1/6 অর্ধেক সময়ের জন্য খাটালো। আচ্ছা, এ মূলধনের 1/6 অর্ধেক সময়ের জন্য খাটালো, বি মূলধনের হাফ অংশ খাটালো 1/3 সময়ের জন্য, এবং সি বাকি পুরো সময়ের জন্য খাটালো। তাহলে এখানে সময়টা কত মাস ধরে নেবো আমরা? 1 বছর। 1 বছর ধরে নাও, ইজি হয়ে যাবে, 12 মাস। 12 মাস ধরে নাও। তাহলে দেখো এখানে 1/6, তাহলে 1/6কে আমরা 1/6 লিখি, তাই তো নাকি? করলে বেড়ে যাবে এটা। একটি অংশীদারি ব্যবসায় এ মূলধনের এত অংশ অর্ধেক সময়ের জন্য, এখানে মূলধনের বলতে মোট মূলধনের, তাই তো না? হ্যাঁ দাদা, যেটা ব্যবসায় নিয়োগ করা হয়েছে, 3 জন নিয়োগ করেছে। তাহলে এটা এলসিএম করতে হবে, এলসিএম করো, মূলধনটাকে এলসিএম করো, 1/6, 1/2 আর 1/3, মানে হরগুলোর এলসিএম করো। 1/3টা সময় ওটা, আর হচ্ছে তোমার ওই দুটো, চলো অসুবিধা নেই, মূলধন। এলসিএম করো, 6, 2, সি একটা তো এখানে নেই, তাহলে 12 আস, তাহলে 12-এর ভিতরে 1/6 মানে এ কত মূলধন? মূলধনটাকে বের করে নিই, মূলধনের রেশিওটা 2 বি আর সি। তাহলে 1/6কে 2 ভাগ করো, তাহলে কত হবে? 6 2 12 মানে 2, ওকে। আর 1/2 মানে হাফ কত? 12 মানে 6, তাহলে 6 2 8, আর কত হবে? এটা 4, বোঝা গেল?
4 মোট যা মূলধন ছিল তার এ হচ্ছে 1/6, তাহলে 12 1/6। কীভাবে করলাম, হরগুলোর এলসিএম, তাহলে মূলধন এখানে 1/6 ছিল আর 1/2 ছিল, তাহলে এখানে সি এরটা তো বলা নেই, সি এতে বলা নেই মানে 1 ধরে নাও, তাহলে এলসিএম করলে শেষে সেম আসবে, তাই না? তাহলে এবার ভাগ করলাম, দেখলো 2, 6 আর 4 আসলো, এটা মূলধন এলো। আর এখানে বলে দিয়েছে সময়, সময় তো 12 মাস ধরি, তো এটা আসলো আমার মূলধন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এইবার টাইমটাকে গুণ করলেই পেয়ে যাব কি আমরা, লভ্যাংশ রেশিও। তাহলে টাইমটা বের করো, কি বলছে, এ মূলধনে 1/6 অর্ধেক সময়, তাহলে 12 অর্ধেক মানে 6 মাসের জন্য কাটাবে, চলো। তারপরে বলছে বি 1/3 সময়, তাহলে 12 1/3 মানে ক মাসের জন্য, 4 মাসের জন্য, ভেরি গুড। আবার দেখো সি বাকি টাকা পুরো সময়, পুরো সময় মানে 12 মাস, 12 তাহলে আলটিমেটলি এবার গুণ করে দাও কি হচ্ছে, 6 দুগুণি 12, 4 6 24, 24 আর 48 4 12 48, রেশিও করে দাও, 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 কে 12, 12 2 24, 4 12 48, তাহলে অনুপাত কি আসলে, লভ্যাংশ অনুপাত 1:2:4, যোগ করলে কত হয়, 7 অনুপাতের টোটাল হচ্ছে 7, আর 7 মানেই অঙ্কে বলে দিয়েছে 2100, 2100 কত গুণ বেশি, 3 7 300 গুণ। 300 গুণ বেশি, তাহলে এর লভ্যাংশ, তাহলে এর লভ্যাংশ কত হবে, 1 মানে 300 300 টাকা। জটিল অঙ্ক সমাধান সোজা, এটাকে শিখতে হবে, কোনো জটিল লাগবে না, একটু প্র্যাকটিস করো, অঙ্কে বাজিমাত করে দেবে। আর অঙ্কে বাজিমাত মানেই চাকরির দিকে এক স্টেপ এগিয়ে গেলে। দেখো নিম্নের কোন নকশাটি ভ্রমণার্থী, তো এটা নিয়ে অনেকে বাচাল করেছিল, আলটিমেটলি যেটা আমি করেছিলাম সেটাই অ্যান্সার নিয়েছিল, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা জানো, এবারে যেটা তোমরা করেছিল কোনটা হবে, অপশান ডি। কারণ একজন ভ্রমণার্থী সে ট্রেনে যেতেও পারে নাও পারে, সে বাস আর ট্রেন তো আলাদা জিনিস, বাসে যেতেও পারে নাও পারে, এটা হচ্ছে গল্প, অপশান ডি অ্যান্সার। নেক্সট, জিজ্ঞাসানের স্থানে কি আসবে, দেখলেই বোঝা যাচ্ছে যে কি এটা কি আছে, পাশের কিউব +1, এই জন্য কিন্তু পাশের কিউব কিউব আর 1 স্কয়ার মনে রাখতে হবে, পাশের কিউব 125 +1, তাহলে সিমিলারলি এখানে কি হবে, 6 কিউব +1, তাহলে 6 কিউব কত হয়, 216, +1 মানে কত হবে, 217, হবে। অপশানে আছে, আনসার অপশান সি। নেক্সট যাব, সিএনজি, সিএনজির ফুল ফর্ম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশান এতেও আছে, অপশান ডিতেও আছে, এই জন্য এডি দুটোই হবে। নেক্সট, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে আপেক্ষিকতাবাদ, = সূত্রটা কি আছে, আপেক্ষিকতার = MC², MC² এর আবিষ্কর্তাকে আইনস্টাইন আইনস্টাইন, ভেরি গুড। চলো, চুজ দ্য কারেক্ট সিনোনিম, ক্যাটাস্ট্রোফ, ক্যাটাস্ট্রোফ মানে কি, ট্রাজেডি। ট্রাজেডি মানে কি, অ্যান্সার থেকে তো বলেছো, মানে তো জানতে হবে। ট্রাজেডি বললে যখন পারবে না, দেখো অ্যাঙ্গার মানে রাগ, ভায়োলেন্স মানে বিশৃঙ্খলা, হেট্রেড মানে হচ্ছে ঘৃণ্য, তাহলে এখানে কি হবে, দুর্ঘটনা, ভয়াবহ, বিপর্যয় বলতে পারো, মানে মহা বিপর্যয়, ট্রাজেডি, অপশন এ। চুজ দ্য কারেক্ট অ্যান্টেনো, পেরিল মানে সবারই জানা মারাত্মক, ঠিক আছে, পেরিল মানে ফাটাল, পেরিল মানে মর্টাল, এইগুলো হবে, তাহলে অ্যান্সার হবে সেফটি। পেরিল মানে হচ্ছে কি, ডেঞ্জারাস, ডেঞ্জার আর কি। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ, তার মানে 1 টাকা রেখেছিলে, সুদ আসল হলো 2 টাকা, ক বছরে, 5 বছর। এবার বলছে ওই পরিমাণ টাকা একই সুদের হারে কত বছরে হবে, দেখো তার মানে কি, এবার আমি তোমাদের শিখিয়েছি, টার্মস শিখিয়েছি, আমি একটা হিসেবে ধরি, দেখো প্রথম টার্মটা 1 আছে, দ্বিতীয় টার্মটা 5 বছরে গিয়ে 2 হচ্ছে, এবার তারপরে এইটা আবার কি হবে, আসল হয়ে যাবে, আবার 5 বছর পরে গিয়ে কী হবে, তাহলে 2 2 4 হয়ে যাবে, আবার এটা যখন আসবে 4 হয়ে যাবে, আবার এখানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, যেহেতু 8 গুণ বলেছে, তাহলে 1-এর 8 গুণ চলে আসবে, তাহলে 8 গুণ এসছে মানে কত বছর এরকম গেল, তাহলে এরকম ভাবে যায়, ঠিক আছে, 3 5 15। আর এইখান থেকে কিন্তু ওই জন্য অনেকে এইভাবে মনে রাখে যে 5-এর দ্বিগুণ বলেছে, এখানে দ্বিগুণ, আর এখানে 8 গুণ বলেছে, তো এখানে কি হয়, কত গুণ হলে এটার 2-এর কিউব করলে আসে, 2-এর কিউব মানে এবার এই বছরের সঙ্গে গুণ করে দেয়, 5 × 3, 3 5 15, কিন্তু আগেরটা হচ্ছে কনসেপ্ট। চলো, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো,
যা 4 বছরের সুদে আসলে এত টাকা হলো, 10 বছরের সুদে আসলে এত টাকা হলো, আসল নির্ণয় করো। ঠিক আছে, আমি 10 বছরের সুদে আসলটা আগে লিখবো, যেহেতু মাইনাস করবো তাই। 10 বছরের সুদে আসলে হলো কত? 1600 টাকা। ভেরি গুড। 4 বছরের সুদে আসলে কত হয়েছিল? 4 বছরের সুদে আসলে হয়েছিল 1240 টাকা। তাহলে এই গ্যাপটা কিসের গ্যাপ? আসল তো সেমই আছে, গ্যাপটা কিসের গ্যাপ? সুদের গ্যাপ। কত বছর গ্যাপ এখানে? 6 বছরের গ্যাপ। সুদের গ্যাপ কত? 0, আর এখানে 6, হাতে রইল আমার 1 আছে, 2 আর 1 3, 3 আর কয় দাও? 6, 3 দাও। তাহলে 360 টাকা হচ্ছে আমার 6 বছরের গ্যাপ। আসলে কি? সুদের গ্যাপ কিন্তু এটা, কারণ আসল তো সেম। তাহলে 1 বছরে সুদ কত হবে? কাটাকুটি করলেই পেয়ে যাব 6 6 30 60 টাকা। তাহলে প্রত্যেক বছরে সুদ হচ্ছে আমার 60 টাকা। এবার আমার কি দরকার? এবার আমি আসল বের করতে গেলে এইখানে একটা সুদ আসল আছে, 10 বছরটা বের করবো, যেহেতু রাউন্ড ফিগারে ইজি হবে। 10 বছরের সুদ আসল ছিল 1600 টাকা। তাহলে 10 বছরের সুদ কত হবে? 1 বছরে 60 টাকা হয়, 10 বছরে অবশ্যই 600 টাকা। তাহলে এই 1600 টাকার ভিতরে 600 টাকা যদি সুদ হয়, আসল ক টাকা? 1000 টাকা। 1000 টাকা। তাহলে 1000 টাকার উপরে সুদ হচ্ছে বছরে 600 টাকা। এবার আসল, আসলই নির্ণয় করতে বলেছে, এখানে সুদের হার না। এবার সুদের হার বললে কি করতাম? এর উপরে এত 100-এ কত করতাম, কিন্তু এখানে সুদের হার চাইনি, এখানে আমার আসলটাই চেঞ্জ জাস্ট। তাহলে অ্যান্সার অপশন নাম্বার এ। বুঝে গেল? এবার তুমি এটা করেও পড়তে পারো ভাই, একই বিষয়, কারণ এখানে দেখবে 240ই আসবে। 1 বছর যদি 60 টাকা হয়, তাই 4 বছরে কত? 240 টাকা। তাহলে 1240 থেকে 240 বাদ দিলে 1000 টাকা আসল হয়ে যাবে। প্রদত্ত চিত্রে মোট কটি বর্গক্ষেত্র আছে? তাহলে চিত্রটা এ আছে। আচ্ছা, খুবই সোজা, বর্গক্ষেত্র আছে বলছে কটা? আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এখানে কত আছে? 1 2 3 4, তাই তো? আর এই একটা টোটাল আছে, তো টোটাল কটা হলো এখানে? এরকম। আবার এরকম দেখো দুটো আছে এইরকম, তাহলে 5 গুণ 2 করে দেবো। কত হয়ে যাবে তাহলে অ্যান্সার? 10টা হয়ে যাবে। ঠিক আছে, 10। চল। ভারতে কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে প্রথম ব্যবহৃত হয়? অ্যান্সার হবে বাণিজ্যিকভাবে যদি বলে অপশান সি, ইউনিভ্যাক। দ্য গ্রেট মাইগ্রেশন কোন অরণ্যে ঘটে? এটা হবে অপশান ডি। এটা মনে রেখো, হ্যাঁ, মাসাই মারা ও সেরেঙ্গাটি। তোমাদের জন্য প্রশ্ন থাকলো, এটা কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? নেক্সট 64 দাগ। 300 টাকার 3 বছরের সুদ আসল 345 টাকা হলে বার্ষিক সল। দেখো, তাহলে 300 টাকার জিনিস সুদ আসলে হয়ে গেল 345 টাকা। তাহলে মিডিলে তুমি 45 টাকা কী পেলে? সুদ পেলে। তাই 3 বছরে যদি সুদ তুমি পাও 45 টাকা, 1 বছরে কত পেলে? 15 টাকা। তাহলে বলতে পারি 300 টাকার ওপরে আমার 15 টাকা সুদ, 100-এ কত? যেহেতু শতকরায় সুদের হার চেয়েছে, 2 গায়ে 3 5 15, অপশান এ। ওই আই ইকুয়াল টু পিটিআর বাই 100 করে কিন্তু করবো না, এইভাবে করবো আমরা। চল, এর মধ্যে বৃহত্তম কোনটি? এই অঙ্কগুলো কিন্তু কি করতে হয়, দেখো, রুট মানে কি? 1-এর 2 পাওয়ার, তাহলে 2-এর পাওয়ার আমি ভেঙে ভেঙে করাচ্ছি হিসাবে, না তোমাদের বোঝানোর জন্য। আর এখানে রুট কিউব মানে পাওয়ার 1-এর 3, আর 4 রুট মানে কি হয়ে যাচ্ছে? 4-এর 1-এর 4। ওকে। আর এখানে কি আছে? 5 মানে কি লিখবো? 5-এর 5। এবার এখানে একটু আমরা একটা জিনিস করে নেব। দেখো, এটা যেহেতু রুট সংখ্যা, এটাকে আমরা ভেঙে ছোটো করে নিতে পারি। মানে এটা যদি স্কোয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা, ছোটো করলে কী হয়ে যাবে? কী লিখতে পারি? 2-এর স্কোয়ার, আর তার পাওয়ারে কত ছিল? 1-এর 4। কাটাকুটি করে আমরা ছোটো করে নিতে, তাহলে আমার এলসিএমটা ছোটো হয়। তো এটাকে আমরা কেটে কি লিখতে পারি? লিখতে পারি তো? বুঝতে পারছো কী করছি আমি? বুঝতে পেরেছো তো? কথা নেই। হ্যাঁ, বুঝতে যখন পেরেছো, তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে এবার এলসিএম করতে হবে। এলসিএম কোনগুলোর? হরগুলোর এলসিএম করো। হরগুলোর এলসিএম করলে কত হবে? এর 2 আছে, এর 3 আছে, এর 2 আছে, এর 5 আছে। তাহলে এরও 2 কমন, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 5 আছে। তাহলে কী করবো? 3 5 15, আর এদের দুটোতে 2 কমন আছে, 30 আসছে। কত আসছে? 30 আসছে তো নাকি? তিরিশে আসছে। ভালো করে খেয়াল করে দেখো, ভুল ভ্রান্তি হলেই সমস্যা কিন্তু।
2, এটা 5, তাই তো? যাই হোক 30 আসলে তাহলে হবে, অসুবিধা নেই। তা 2-এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? 15। 2-এর পাওয়ার 15 চলে আসছে। এখানে আসছে কত? 3-এর পাওয়ার, একটু সামথিং মিস্টেক আছে। ওটা কি √5 ছিল ওটা? এটা তাও তো ছোটো করে নিতে পারলাম, অসুবিধা নেই। যাই হোক এইখানে একটুখানি কোনো একটা মিস্টেক না থাকলেও তো আমরা করে দেবো এই গল্প, যখন এইভাবে করবে। তারপরে এখানে তাহলে 2-এর পাওয়ার কত দাঁড়াবে? 2-এর পাওয়ার 2 দিয়ে ভাগ করলে 15। তারপরে এখানে কত আসছে? 3-এর পাওয়ার 10। আচ্ছা, এখানে কত আসছে? 2-এর পাওয়ার একই আসবে, 15 আসবে। আর এখানে 5-এর পাওয়ার কত আসছে? 5 6 30। এলসিএম 30 তো নাকি? হ্যাঁ 30ই তো আসছে। তাহলে এই হচ্ছে তোমার। এবার এটা যদি হয় তাহলে এর ভিতরে এইভাবেই করতে হয়, কিন্তু এখানে কোথাও একটা মিস্টেক আছে। আচ্ছা, এর অ্যান্সারটা কি ছিল? বি। বি ছিল ওখানে। আচ্ছা, এটা 3 করে দেখো তো, 5-এর এটা 3 করে দেখো তো। বি ছিল তো, যেটা ছিল সেটা অ্যান্সার করবে। বি, হ্যাঁ বি করবে। আচ্ছা, 5-এর এই পাওয়ারটা 3 করলে কত হচ্ছে তাহলে? 3 যদি করি এলসিএম কত আসছে? 3ই হয় মনে হচ্ছে, বুঝলে? ওটা 3 করলে কত হচ্ছে দেখো তো। এই পাওয়ারটা আমি মানে এই রুটকে 3 করলে তাহলে আসবে 3 কমন আছে, 2 3 6 আসবে। হ্যাঁ, ওটা 3ই হবে, ঠিক আছে? ওটা 3ই হবে। তাহলে 3 যদি হয় তাহলে এটা এলসিএম 6 আসবে। 6 আসলে এটা 2-এর পাওয়ার, হ্যাঁ ওটা তাই হবে, নাহলে এইভাবে হবে না। আর এখানে আসছে 2, আর এখানে আসছে কত? এখানেও তো সেম, 2-এর কিউব। আর এখানে আসবে কত? 5। 3 যদি হয় তাহলে 5-এর এখানে 3 2 6 স্কোয়ার হবে, বা ওটা শুধু রুট ছিল মনে হয়। তো এখানে একটু মিস্টেক আছে, হ্যাঁ এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি না। অ্যান্সার এটা করেছিলাম তো, এটা করেছিলাম কি অ্যান্সার? অ্যান্সার যাই হোক, এটা যাই করো না কেন একটু মিস্টেক আছে বলে সমস্যা। হ্যাঁ, মিস্টেক বলতে এবার দেখো, কারণ অত বড় হয় না এই পরীক্ষার ক্ষেত্রে, এত বড় পাওয়ার দেবে না যে 2-এর পাওয়ার 15 বা এত কিন্তু দেয় না, ঠিক আছে? অনেক বড় স্কেলে করে নিয়ে পরে। হ্যাঁ ওইটা ঠিক আছে, এটা এটা তোমাদের নাম্বার অ্যাড করে নিও, কিন্তু কোড প্রসেস কিন্তু এই হবে, এটা মাথায় রেখো। দেখো অ্যান্ডের কোড, এবার দেখবো যে অ্যান্ডটা কোথাও ডবল আছে কিনা। অ্যান্ডটা ডবল কোথাও নেই, তাহলে একটা কাজ করবো, যেখানে অ্যান্ড আছে তার আশেপাশে যে দুজন আছে সেই দুজনকে হাঁটিয়ে দেবো। এখানে অ্যান্ড আছে, পাশে আছে গুড আর ব্যাড, তাহলে গুডটাকে আর ব্যাডটাকে আউট করতে হবে। তাহলে প্রথমে গুডটাকে আউট করবো। গুড যেখানে যেখানে আছে দেখবো, এবার এখানে আছে। এর মানগুলো কী কমন আছে আমি দেখবো। মানগুলো দেখো, এখানে গুড আছে, এখানে আর লাস্টারটা আছে, তাহলে প্রথমটা লাস্টারটার ভিতরে মান কী কমন আছে দেখবো, তাই না? এবার দেখছি মান এখানে 5 কমন, এখানে 5 কমন, আউট করে দিলাম। তাহলে গুড মানে 5, এটুকু বুঝে গেলাম। এবার ব্যাডটা আউট করতে হবে, তবে অ্যান্ড পড়ে থাকে, এখানেও ব্যাড আছে, এখানে ব্যাড আছে। এবার দেখবো ব্যাড আর লাস্টেরটা দ্বিতীয়টা কী কমন আছে। এখানে দেখতে পাচ্ছি 3 কমন আছে, এখানে 3 কমন আছে, তাই না? তাহলে আমার ব্যাডটাও আউট হয়ে গেল। তাহলে অ্যান্ডের জন্য বাবা কী পড়ে আছে? অ্যান্ডের জন্য 8 পড়ে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8। ঠিক আছে, চলো। 8। পি কিউ এর থেকে বেটে, কি আছে? পি কিউ এর থেকে বেটে, আর এর থেকে লম্বা। এখানে কি যে সব থেকে বেটে, তাহলে কী করবো? বেটে মানে লম্বাগুলোকে কেটে দেবো, বেটে অটোমেটিক পড়ে থাকবে। তাহলে পি কিউ এর থেকে বেটে, তাহলে কিউ লম্বা, তাহলে কিউ অ্যান্সার হবে না, প্রথমেই আউট। কিন্তু আর এর থেকে আবার পি লম্বা, তাহলে পিও আউট, ঠিক আছে? এস পি এর থেকে বেটে, এস পি এর থেকে বেটে, ঠিক আছে, কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে লম্বা মানেই কেটে দেবো, তাহলে এসে অ্যান্সার হবে। তাহলে পড়ে গেছে কি অপশান, আর কিছু দেখার দরকার নেই। এই পর্যন্ত করলাম, তাতে অ্যান্সার চলে আসলো। তাহলে সব থেকে বেটে চাইলে কি করতে হবে? লম্বাগুলোকে আউট করে দেবো, আর সব থেকে লম্বা চাইলে বেটেগুলোকে আউট করে দেবো। এগুলো মাথায় রাখবে। চলো, বিবৃতি সিদ্ধান্তের থেকে দেওয়া আছে সব বই কলম। তাহলে সব বই কি
কিসের মধ্যে পড়ছে? এই সব বই কলমের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে লিখলাম কলম। ওকে। আবার অন্য ক্ষেত্রে বলে দিচ্ছে কি কিছু কলম পেন্সিল, তাহলে এই কিছু কলম আবার পেন্সিলের মধ্যে পড়ে গেল, এই যে কিছুটা পেন্সিলের মধ্যে পড়ছে। তাহলে কিছু বই পেন্সিল বলা আছে, এরকম ঘটনা বলা নেই, তাহলে এটা আমরা ভুল বললাম। কিছু পেন্সিল কলম, একদম তাই, কিছু পেন্সিল তো কলমের মধ্যে পড়ছে বা কিছু কলম পেন্সিলের মধ্যে পড়ছে, তাহলে এটা সত্য। তাহলে শুধুমাত্র 2 সত্য, অ্যান্সার অপশন বি। তোমরা বুঝতে পারছো তো? তোমাদের তো হা হু কিছুই নেই, গল্প বলছি, মনে করো একটা গল্প বলছি, তোমরা যদি রেসপন্স না করো, গল্প বলতে ভালো লাগবে? এটাও তেমন না। আমার কথা বুঝতে পারছো না তোমরা? কোনটা না ভালো লাগছে না? না কেউ নেই ক্লাসে? বুঝতে পারছি দাদা। চলো, এ একটি শাড়ি থেকে বাঁ দিক থেকে রয়েছে 15তম, তাহলে এ বাঁ দিক থেকে 15তম, ভেরি গুড, এবং ডান দিক থেকে আবার 20তম। তাহলে এই দিক দিয়ে 15, এই দিক দিয়ে 20, যোগ করলে কত? 35। যারা 35 করে ভুল হয়ে যায়, কারণ একই ব্যক্তিকে কবার ধরা হলো, একই পজিশনে দুবার ধরা হলো, তার জন্য 1 মাইনাস করতে হবে দুবার। তাহলে অ্যান্সার 34, অপশন নাম্বার বি। 34। নেক্সট, এ বি সি ডি গোল টেবিলে বসে আছে। এ একটা গোল টেবিল করলাম, 5 জন, তাহলে 5টা এ করবো, 5টা করলাম। বলছে কি দেখো, বি এর ডান দিকে, তাহলে এ যদি এখানে হয়, বি নাকি তার ডান দিকে। ওকে। সি বি এর ডান দিকে, সি তাহলে বি এর ডান দিকে। ডি সি এর ডান দিকে, তাহলে ই নিশ্চয়ই এখানে আছে। বলছে ই কার বা দিকে, তাহলে এ এর বা দিকে পড়ছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কে ভুল বলছিল? কী করে ভুল হয়? একজন পুরুষের দিকে তাকিয়ে মহিলা বলল, তার মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে। তার মানে কি? একজন পুরুষের দিকে তাকাচ্ছে, কে? একটা মহিলা তাকাবে, বলছে, তাকিয়ে বলছে তার মা, মানে এর মা, এর মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে। এর মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে মানে কি? তাহলে আমি এইখানে আছি, আমার শাশুড়ি তো আমার আগের প্রজন্ম, তাই তো? তাহলে আমি এইখানে আছি, মহিলাটা এইখানে আছে, তাহলে শাশুড়ির, এইখানে শাশুড়ি আছে, একমাত্র মেয়ে, তাহলে শাশুড়ি একমাত্র মেয়ে মানে কি? আমার ননদ। তাহলে এই মহিলাটি পুরুষের সঙ্গে সম্পর্ক থেকে, তাহলে এই মহিলাটি পুরুষের সঙ্গে কী সম্পর্ক বলো? কী সম্পর্ক হবে? আগের জেনারেশন কী সম্পর্ক হবে? হয় কাকিমা নাই পিসিমা, হয় কাকিমা নাই পিসিমা, তো কি কাকিমাই অ্যান্সার আছে, অপশান সি। বোঝা গেল? যেহেতু আগের জেনারেশন, কিন্তু মাসি তো হবে না। বুঝতে পেরেছো? নেক্সট, মামি হবে, মামি। মামি তো নেই এখানে। এখানে মামি নেই, মামি। অ্যাকচুয়ালি মামি হবে, কিন্তু মামি তো এখানে নেই। চলো, অসঙ্গতি থেকে দেওয়া, এখান থেকে দেওয়া আছে, এটাও বিবৃতি সিদ্ধান্তে অসঙ্গতি। মামি থাকলে মামি হতো না এটা? মামি থাকলে মামি অ্যান্সার করে দেবে, অসুবিধা নেই। দেখো এখানে কি বলছে, এটা তোমাদের শিখিয়েছি। দেখো এফ আর কে, দেখো এফ আর কে এর মধ্যে তুমি এখান থেকে সম্পর্ক বের করতে পারবে? কোনো মতেই তুমি পারবে না, এটা একদম ভুল। কিউ আর এস এর মধ্যে, কিউ আর এস এর মধ্যেও কিন্তু তুমি সম্পর্ক বের করতে পারবে না, কারণ এখানে কোনো কিছু তেমনভাবে বলা নেই। ডি আর এফ এর মধ্যে কি আসবে? ডি আর এফ, হ্যাঁ, ডি আর এফ এর মধ্যে দেখো সম্পর্ক আছে, আর কোনো জায়গায় এরকম দুর্ঘটনাও ঘটেনি। ঘটেছে কি এরকম দুর্ঘটনা, বা এরকম দুর্ঘটনাও ঘটেনি, তার মানে এটাই অ্যান্সার। আর পি আর এস এর সঙ্গে কোনো সম্পর্কের কথা বলা হয়নি, তাহলে এটাও হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সোজা ছিল। এ ও বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 3:4, ভেরি গুড। তাদের খরচের অনুপাত বলে দিয়েছে 2:3, ভেরি গুড, তাই তো? তাহলে এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি বিয়োগ করলেই সঞ্চয় পাবো, তাই তো? আয়ের থেকে খরচ বাদ দিলে সঞ্চয়, দেখতে পাচ্ছি যে এখানে সেমই আছে, তাহলে এক্ষেত্রে আর দেখার দরকার নেই, দেখতে পাচ্ছি 1 করেই আছে। হ্যাঁ, তাই বলেছে, দেখো সঞ্চয় 200 টাকা করে, তাহলে 1 মানেই 200 টাকা, যদি সেমই হতে হবে প্রত্যেকে, যদি সেম, 1 মানে 200 টাকা, তাহলে 3 মানে 600 টাকা, 4 মানে 800 টাকা, 600 আর 800 টাকা। এটা প্রিভিয়াসের কোশ্চেন, অপশান ডি। এখানে দেখো দুটো সংখ্যার যোগফল দিয়েছে আর দুটো সংখ্যার বিয়োগফল দিয়েছে, তাহলে এ বি, তাহলে এর ভ্যালু আর বির ভ্যালু ইজিলি বের করতে পারবো আমরা। দুটো সংখ্যার যোগফল দিয়েছে আর বিয়োগফল দিয়েছে, তাহলে এ হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা বের করার সূত্র কী বলছে? যোগফল আর বিয়োগফল যদি থাকে, যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে আসবে, তাহলে 5 আর 3 8, 8কে 2 ভাগ করলে 4 আসবে, তাহলে এ পেয়ে গেলাম।
আর বি দরকার। 4 বি কি বলছে? যোগফল মানে ছোটো সংখ্যা বের করার সূত্র, মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোটো সংখ্যা হবে। তাই 2কে 2 দিয়ে ভাগ করা মানে কি 1 হবে। এবার এ হচ্ছে 4 আর বি হচ্ছে 1, তাহলে এ বি কত হবে? 4 হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নেক্সট, যদি এই মানে এত হয়, এই মানে এত হয়, এই মানে এত হয়, তাহলে এত মানে কত? এটা রিজনিং থেকে দিয়েছে। হ্যাঁ, দেখো এটা ভালো করে বুঝবে যে 5 আর 3 কত হয়? 8 হয়। 8 আর 4 কত হয়? 12 হয়। এই দুটোকে যোগ করলে কত হয়? 20 হয়। দেখো 20 ডবল করে দিয়েছে, করলে হচ্ছে 40। পরটা দেখো 3 আর 2 5 হয়, 4 আর 3 7 হয়, 7 আর 5 যোগ করলে 12 হয়, তার ডবল করে দিয়েছে 24। তাহলে আর দেখবো না যে ওই হয়ে যাচ্ছে। এটাও যদি করি অ্যান্সারটা 4 আর 1 5 হয়, 2 আর 1 3 হয়, যোগ করলে 8 হয়, আর যদি ডবল করি কত হবে? 16 হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট। 16 নেক্সট, সিয়াদা ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন এত মিটার লম্বা সেতু অতিক্রম করে 36 মিনিটে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমার ট্রেনটির দৈর্ঘ্য পেতে গেলে কী করতে হবে? টোটাল রিলেটিভ ডিস্টেন্স থেকে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিতে হবে। টোটাল রিলেটিভ যে ডিস্টেন্স তার থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমাকে বাদ দিলেই পেয়ে যাবো। তাহলে মোট ডিস্টেন্স এখানে আমার জানা নেই, কারণ প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে টোটাল, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তখন কিন্তু আমি রিলেটিভ ডিস্টেন্সটা পাবো বা টোটালটা পাবো। তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে মোট ডিস্টেন্স বের করার ফরম্যাট কী জানি আমরা? গতিবেগ যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, তাহলে মিটারে কনভার্ট করবো 5/18 ইন্টু সময় করলে আমরা কী পাই? ডিস্টেন্স, মোট ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে এবার কাটাকুটি করি, 3 8 54, ওকে, তাহলে গুণ করো 3 15 45, সরি 3 5 15 গুণ 36 যদি করি 4 90, হাতে আমার 9, তাহলে 3 15 45 আর 9 54, 540। আর 540 থেকে যদি এই রিলেটিভ ডিস্টেন্স পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স এত, সেখান থেকে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিলে বাকি ট্রেনটা পড়ে থাকবে কত? 270, যেটা অপশানে কোথাও নেই, এই জন্য অপশান ভুল আছে, লিখেও দিয়েছিলাম। 270 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য এত বর্গ সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তকে আমরা ছোটো আর ধরবো, একটা বৃত্তকে বড় আর ধরবো। তাহলে বড় আর ধরলাম একটা ছোটো আর ধরলাম, এদের পার্থক্য বলে দিল 7। তাহলে যেটা বড় আর সেটা পাই r², আর এদের পার্থক্য মাইনাস কি বলে দিল এখানে? পাই ছোটো r² সমান সমান 1000। একটা কমন পার্ট কী পাচ্ছি এখানে? পাই কমন পাচ্ছি। পাই যদি কমন পাই, পায়ের ভ্যালুটা কত? ডাইরেক্ট পাই কমন করে দিলাম, এই পাই কমন কিন্তু, আর পায়ের কমন ভ্যালুটাই পাঠিয়ে দিলাম। তাহলে এখানে r² আর ছোটো r² সমান সমান 1078, ইজিলি আমরা করছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো কাটাকুটি করো, সরি বাইরে কাটাকুটি যাবে, বাইরে কাটলে কত হবে? প্রথমে তুমি আগে 2 দিয়ে কাটো না, অসুবিধা নেই, কাটলে কত হবে? 5 5 দিয়ে 10, 78 কত দিয়ে? 39 দিয়ে 78, তাই তো নাকি? 39 না, তাহলে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে না? চার 11 44, রইল বাকি কত? 9, 4 11 40, 9 9 49, তাহলে r² এত আছে, আর 7 গুণ 49 কত হবে? 343, তাই তো? বুঝতে পারছো? তাহলে r² মাইনাস ছোটো r² সমান সমান কত আসবে? 343, এটা এলো। এইবার একটা জিনিস দেখো, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে r মাইনাস 7 পেলাম, r² মাইনাস r² কত পেলাম? 343। এবার এই বড় আরকে যদি এ ধরি আর ছোটো আরকে যদি বি ধরি, তাহলে কি সূত্র আসছে এখানে? তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি, তাহলে এখানে লিখতে পারি a প্লাস বি মানে আর মাইনাস আর প্লাস আর ইন্টু এ মাইনাস বি মানে আর মাইনাস আর, এইটা সমান সমান 343। এবার আর মাইনাস আরের ভ্যালু তুমি জানো কি না? আর মাইনাস আরের ভ্যালু জানো, আর মাইনাস আরের ভ্যালুটা ইনপুট করে দাও, তাহলে আর প্লাস আর কি থাকবে? এইখানে ডাইরেক্ট লিখছি, এ পাশে গুণ আকারে আছে, তাই তো? 7 সমান সমান কত? 343, 7 দিয়ে কাটলে কত হবে? সেই 49 চলে আসবে। তাহলে এবার দেখো কি পেয়ে গেলে? পার্থক্য আর
যোগফল পেয়ে গেলে। তাহলে কত ইজি, তাহলে আর প্লাস আর সমান সমান কত পেলে 49, আর মাইনাস আর সমান সমান কত পেলে 7 পেলে। এটা আমি বোঝাচ্ছি বলে টাইম লাগবে, কিন্তু প্রসেস এ থাকলে কিন্তু এত টাইম লাগবে না। এবার দেখো বৃত্তটির ব্যাসার্ধ, ছোট বৃত্তটি, তাই ছোট বৃত্তটি যখন যোগফল রয়েছে আর বিয়োগফল রয়েছে, ছোট মান বের করার ফরম্যাট কি শিখালাম একটু আগে, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তার মানে কি 42/2, আর 42/2 করলে কত হয় 21 সেন্টিমিটার। কারো বুঝতে অসুবিধা নেই তো? অঙ্ক সোজা, প্রসেস জানতে হবে। 77 সি অ্যান্সার। নেক্সট, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে 20 এর 10% মানে কত 2, তাহলে দুধ হচ্ছে 18 আর 2 হচ্ছে জল। 20 এর 10%, যারা পারো না করে দেখতে পারো, 2 থাকবে। তাহলে এটা মিল্ক আর দ্যাট ইজ ওয়াটার। আর তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের 5%, কী বলছে, জল মেশালে জলের 5% হবে 25%, মানে কি বলতে চাইছে না 5% হবে না, 25%ই হবে মনে হয়। হ্যাঁ তো 25%ই হবে মনে হয় ওখানটা। হ্যাঁ, এটা 5 হবে না, ভুল আছে। তাহলে এখানে যদি অংশ 25%, 25% মানে কি ফ্র্যাকশন করলে 1/4, টোটাল মিশ্রণ যদি 4 হয় তার ভিতরে 1 হচ্ছে জল, আর তাহলে 3 হচ্ছে কি মিল্ক। হ্যাঁ, এটা 25 এই 5টা এমনি পড়ে গেছে। তাহলে দেখো মিল্ক আগেও যা ছিল এখনও তাই, মেশাচ্ছ তুমি জল, তাহলে আগেও যা ছিল এখনও তাই করতে হলে কত গুণ করতে হবে 6 গুণ, তাহলে এ পাশেও 6 গুণ করো। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কত, এখানে ছিল 2, এখানে আসলো 6, আলটিমেটলি মেশালে কত তুমি 4 লিটার মিশে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এই 5টা কিন্তু কোনো কিছুই না। এবার এটা একটা সূত্র দিয়েছে, পরীক্ষা এসেছিল তোমাদের, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান কত হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সমান ভ্যালু হয় 1। এটা মুখস্থ করতে হবে, 3টে পার্ট আছে। হ্যাঁ, যদি 17ই মার্চ এত হয় তাহলে 18ই অক্টোবর কী বার, তো আমরা কোড দিয়ে করবো এটা। 17ই মার্চ, চলো 17 তারিখ লিখলাম। মার্চের কোড কত 4, মাসের কোড 4। 144, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 4। আচ্ছা, 1997 লেখো, ভেরি গুড। 18ই অক্টোবর, 18 তারিখ লিখে দিলাম, 18 তারিখ। অক্টোবর মাসের কোড কত, মান্থের কোড কত, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে 146 যেতে হয়, তাহলে 2003। ভেরি গুড। প্রথম কাজ কী হবে, গ্যাপ দেখবো, কি হচ্ছে +1 হলো, ভেরি গুড। এখানে কি হলো -3 হলো, ভেরি গুড। এখানে কি হলো -3 7 প্লাস 6 প্লাস 6। আর লিপিয়ার আছে কিনা দেখবো, অবশ্যই 2000 আছে লিপিয়ার, তাহলে 1+1। তো টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে দেখো +1 +1 +6 যোগ করলে টোটাল কত হবে +8। আর এখানে আছে -3, আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হচ্ছে +5, তাহলে +5, তাহলে 5 প্লাস করো, তাহলে সোমবারের সঙ্গে 5 যোগ করলে কত হয়, সোমবার মঙ্গলবার বুধবার, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এই জন্যই বলেছিলাম যে কোডগুলো ক্যালেন্ডারে মুখস্থ করবে, যত কঠিন কী থাকুক না কেন চলে আসবে। আগের দিন সোজাও দেখিয়েছি, আজকে কঠিনটাও ছিল, পেরে গেল। এবার এখানে বলছে রোহিত পশ্চিম দিকে 8 কিলোমিটার হাঁটলো, তাহলে এইখানে স্থান, তাহলে পশ্চিম দিকে যাচ্ছ 8 কিলোমিটার হাঁটলে, ভেরি গুড। তারপর বাদিকে ঘুরে 6 কিলোমিটার, এর বাদিক কোনটা, এটা হচ্ছে 6 কিলোমিটার, ওকে। হাঁটলে আবার বাদিক ঘুরে, তাহলে এই যে ব্যক্তিটা এই দিকে হাঁটছে, তাহলে এর বাদিকে এটা, বাদিক ঘুরে 10 কিলোমিটার, তাহলে এই 8 তো গেল, আরও 2 এক্সট্রা গেলো, 10 কিলোমিটার আসলো, ওকে। বলছে এবার সে শুরুর জায়গা থেকে কোন দিকে কত দূরে, দেখো কোন দিকে, শুরুর জায়গা হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে এই দিকে আছে, তো এটা কোন দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, তার মানে এটা দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টের দিকে আছে, তাহলে এটা দক্ষিণ পূর্ব আছে, ভেরি গুড। দক্ষিণ পূর্ব দিকে আছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এবার কত মিটার যদি করি, তার মানে এর ভ্যালু কত, এর ভ্যালু 6 হয়ে যাবে, আর এর ভ্যালু কত হবে 2 হবে, তাহলে অতিভুজ আসলো,
তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এই জানি রুট ওভার লম্বর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার কত হবে 36 প্লাস ভূমির স্কোয়ার মানে কত 4, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে যোগ করলে রুট ওভার 40, তাই রুট ওভার 40 মানে কত, রুট ওভার 40 মানে 4 10 40, তাই তো? মানে 2√10 বা আর একটা বলতে পারি কি, পয়েন্টে যদি আসে 2√10 আর পয়েন্টে আসলে কী হবে, এটা কার কার পাশাপাশি 6 6 36 মানে 6 পয়েন্ট সামথিং আসবে, বোঝা গেল? 2√10 যাই হোক, এটা এখানে মিস্টেক আছে একটু, যেহেতু এটা অ্যান্সার দেখো এইটাই অ্যাকচুয়ালি নেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাই অপশান অনুযায়ী তো এমনি ভুলভাল আছে, কারণ 2 সামথিং আসছে, 2 এইটা আসছে তো 10 আসছে, 2√10 তো ওই 2ই নিয়েছে, অ্যাকচুয়ালি এটা 2√10টা পড়েনি আর কি। তাহলে অ্যান্সার আমরা এটাই হবে, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা। চল, বা √40, যদি ঘড়িতে 3টে এত বাজে তাহলে আয়নায় কটা বাজতে দেখা যাবে? তাহলে ঘড়িতে খুব সোজা জিনিস, আয়নায় কটা বাজে দেখা যাবে মানে মিরর ইমেজ থেকে দিয়েছে, তাহলে কটা থেকে বিয়োগ করতে হয় 11টা 60 বা 60 মিনিট। তাহলে 11টা 60 মিনিট থেকে বিয়োগ করলে কত হবে 3টে 25, তাহলে এখানে বিয়োগ করলে 35 আর এখানে 8 আর 3 11, অ্যান্সার কত হলো 8টা বেজে 35, অপশান এ। নেক্সট, একটা ঘড়িতে 4টে বাজে, ভেরি গুড, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে? তো এটাও আগের দিন করানো আছে। তা এই যদি ঘড়ি হয়, প্রত্যেকটা ঘর মানে কত, 30 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি, কারণ দেখো 60টা 360 ডিগ্রি হচ্ছে একটা বৃত্ত, তাই না? কেন হয়? আর 12টা ঘর থাকে, 12টা কাটা জানো তো তোমরা, 1 2 3 করে 12 দিয়ে ভাগ করলে কত হয় 3 12 30 ডিগ্রি, তাহলে এক একটা ঘর মানে 30 ডিগ্রি, তাহলে এখানে 4টে বেজেছে মানে কি 4টে ঘর, তাহলে 4 × 30 মানে কত 120 ডিগ্রি, অপশান ডি, ঠিক আছে? সোজা দিয়েছে। নেক্সট, একটা কোডে ডায়মন্ডকে লিখছে এই, একই করে ক্যান্ডেলকে কী লেখা হবে? এটা ডায়মন্ড, একটু মানটা ইনপুট করব, 4 9, তারপরে হচ্ছে 1 13 15 14 তারপরে দেখো কত 22, তারপরে 17, তারপরে 17 25 13 25 11 12 22। তবে একটা জিনিস এটা বুঝতে হবে যে প্রত্যেকটা যোগফল কত, প্রত্যেকটা যোগফল 26, দুটোর যোগফল কত 26, সিম্পল, দুটোর যোগফল দেখো 26, প্রত্যেকটা যোগফল করলে 26 আসছে, বুঝা গেল? এই ক্যান্ডেলকেও আমরা লিখব 3 1 14 4, এল মানে 12 5, তাহলে 3-এর সঙ্গে কত দেখো 23 হলে, কত হলে 23 হলে, এটা আবার কত হলে 25 হলে, এটা আবার কত হলে 12 হলে, এটাও কত হলে 22 হলে, এটাও কত হলে 22 14 হলে, আর এটা দেখছি 21। এবার আলটিমেটলি দেখো 23 মানে এবার এইভাবে কিন্তু অপশান আসছে আদৌ, কোনো অপশানই তো নেই দিচ্ছে দেখো, তাহলে এটা অন্য প্রসেসে গেছে হয়তো, সি মানে যদি 3 হয়, ওয়াই মানে কত গো 25, কোথাও মিস্টেক আছে, এটাই করেছিল তোমরা, এটা অ্যান্সার কি নিয়েছিল? বিয়েটা হুম
অপশন বি। অপশন বি। 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও। দেখো এটা মিস্টেক আছে, এটা অ্যাকচুয়ালি অপোজিট ডিজিট দিয়ে দিতে গেছিলাম, দিয়ে কোনো একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। চলো, পঁচাশি দাগের এটা করেছিল আশা করি। কি বলছে, এ @ মানে হচ্ছে এ হলো বি এর বাবা, তাহলে কি এখানে কি বলছে, তাহলে এই এর মধ্যে এস এর সাথে পি এর সম্পর্ক, তাহলে পি হ্যাশ, হ্যাশ মানে কি, পি হলো হ্যাশ মানে হচ্ছে মা, তাহলে পি হলো কিউ এর মা, পি হচ্ছে কিউ এর মা। ওকে, তারপরে আবার কি বলছে, কিউ $R, ডলার মানে কি, ডলার মানে হচ্ছে বোন, তাহলে কিউ হলো আর এর বোন, কিউ হচ্ছে আবার আর এর বোন। ওকে, আর পার্সেন্টেজ মানে হচ্ছে ভাই, আর হলো এস এর আবার ভাই, এই আছে সম্পর্ক। এবার বলছে এস এর সাথে পি এর কি সম্পর্ক, এস এর সাথে পি এর কি সম্পর্ক হবে, এরা তো ভাই বোন, এরা এরা তিনজন ভাই বোন, তাহলে ভাই বোনের কি সম্পর্ক, মায়ের সম্পর্ক, অপশনে এদের সাথে বিয়ের সম্পর্ক, মা, মা ছেলের সম্পর্ক। এই ছিল তোমাদের 85টা কোশ্চেন। বলো এবার কোথাও বুঝতে অসুবিধা হলে বলো, এটা কিন্তু ভুল। কোথাও বুঝতে অসুবিধা হলে এবার বলতে পারো। কোনো অ্যান্সারে ভুল নেই, জাস্ট অপশান 1 দাগের অপশানটাই একটু মিস্টেক আছে, যেটা আমি ঠিক করে দিচ্ছি। আগামী গতদিনের কাজগুলো যারা করনি